হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের যে করাচ্ছি আমি দশম শ্রেণী গণিত মাধ্যমিক 2026। তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 মডেল সেটগুলো দেওয়া হচ্ছে। তোমাদের 1 থেকে 12 নম্বর মডেল সেট দেওয়া হয়ে গেছে। আজকে মডেল কোশ্চেন পেপার 13 নম্বর নিয়ে এসেছি তোমাদের জন্য। তো চলো আমরা বেশি দেরি করবো না, তো আজকের ক্লাসের অঙ্কগুলোতে চলে আসবো। আচ্ছা, ক্লাস শুরু করার আগে যেটা বলবো তোমাদের আমি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো দিচ্ছি, বড় প্রশ্নগুলো দিচ্ছি না। বড় প্রশ্নগুলো পরবর্তীতে আমি নিয়ে আসতে পারি, কিন্তু বড় প্রশ্নগুলোর জন্য তোমাদের আমি বলবো যে সব বড় প্রশ্নগুলো কিন্তু বইয়ের অঙ্কই ম্যাক্সিমাম। তো বইয়ের অঙ্ক যেটা টেক্সট বুক অঙ্ক তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে, আমি ক্লাসগুলো দিচ্ছি। ক্লাস 10 ম্যাথ বলে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা গিয়ে সেখানে ভিজিট করতে পারো। ঠিক আছে, সেখান থেকে দেখো বড় প্রশ্নগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবে তোমরা। তো চলো, তো আজকের ক্লাসের যে আমাদের যে অঙ্কগুলো আছে, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা চলে আসবো। চলো, আমাদের দেখো প্রথম যে অঙ্কটা আছে 1-এর 1 নম্বর, এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্নটা বলছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% হার সুদে পি টাকার n বছর মেয়াদ শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। সমূল চক্রবৃদ্ধির যে সূত্রটা সেটা আমাদের জানতে হবে। সমূল চক্রবৃদ্ধির সূত্র, দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্রটা তোমরা জানো অনেকে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সমূল চক্রবৃদ্ধি, কিন্তু এখানে যেটা আমাদের বলেছে 3 মাস অন্তর বলেছে, ঠিক আছে। তো সাধারণত তোমরা কি জানো সমূল চক্রবৃদ্ধির সূত্র? পি হচ্ছে আসল 1 প্লাস r/100, এই যে r/100, আর এখানে n হয়, এই যে আমি একটা n দিতেছি এই জায়গাটা n, ঠিক আছে। সেখানে জায়গা রাখলাম, কারণ আছে। আচ্ছা, এভাবে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্রটা হয় p×1 প্লাস r/100। আর হচ্ছে বার্ষিক সুদের হার, আর পি আসল, n হচ্ছে কত সময়ের জন্য কোনো টাকা রাখা হয় ব্যাংকে। তো এই যে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র। সমূল চক্রবৃদ্ধি বলতে এখানে সুদ আর আসল আছে, সুদও আছে আর আসলও আছে, এর মধ্যে একে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, যেটা আমরা সরল সুদের ক্ষেত্রে আমরা সুদ আসল বলতাম। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখানে বলছে সুদ আসলটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি বলা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো 3 মাস অন্তর দেয় না, তো 3 মাস অন্তর দেয় বলে দেখো একটা নিয়ম আছে এখানে, এই যে 12 মাসকে এই যে 3 মাস 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে আমাদের 3×4 = 12, 4 পেয়ে গেলাম না। এই 4 সংখ্যাটা দেখো আমাদের এই 100-র সঙ্গে গুণ হবে, 4×100 হয়ে যাবে, আর সময়ের সঙ্গে গুণ হয়ে যাবে এখানে, এই যে 4×n। এই 4 সংখ্যাটা এই 3 মাস অন্তর, যখনই অন্তর বলবে 3 মাস বা 4 মাস বা 6 মাস অন্তর বলতে পারে, যত মাসে বলুক না কেন 12 দিয়ে ভাগ করে নিবা। 3 মাস বলেছিল, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করে 4 পেয়েছি, এই 4টা গুণ হবে 100-র সঙ্গে এখানে, আর এই সময় যে nটা আছে n-এর সঙ্গে গুণ হবে। তাহলে আমাদের এইভাবে দাঁড়িয়ে যাবে গুণ করে p×1 প্লাস r/, দেখো এখানে আমাদের এটাই রেখে দিলাম 4 দেখো অপশানে আছে 4×100, তোমরা দেখতে পাচ্ছ অপশান কোনটা মিলবে, আর এখানে 4n। তো দেখো অপশান আমাদের ডি নাম্বারটা মিলে যাচ্ছে। এই যে এ দিয়েছে না, এ বলতে আমাদের কিন্তু সমূল চক্রবৃদ্ধিকে এ ধরে সূচিত করা হয়। ওকে, তো আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, ডি নাম্বার অপশান। আচ্ছা, চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে দেখো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এর একটি বীজ আলফা হলে অপর বীজটি বলেছে কোনটা হবে। আচ্ছা, খুবই ভালো প্রশ্ন, দেখো মন দিয়ে দেখো, অঙ্কটা খুব ভালো আছে। আচ্ছা, এখানে আমরা দেখো কী করবো, আমরা প্রথমে এই যে দ্বিঘাত সমীকরণটা যে দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের বীজ বলতে আমরা কি জানি? বীজ বলতে এক্সের, দ্বিঘাত সমীকরণের এক্সের দুটো মান পাওয়া যায়, এবং এক্সের দুটো মানকে বলা হয় বীজ। তো আমরা এখন কি করব, সমাধান করে এক্সের মানটা বের করব। তো আমরা সিধুর আচার্যের সূত্রের সাহায্যে দেখো এই দ্বিঘাত সমীকরণটা আমরা সমাধান করে নিচ্ছি। দেখো এক্স সমান কত পাবো, সিধুর আচার্যের সূত্রটা দেখো তোমাদের আমি দেখাচ্ছি। একটা দ্বিঘাত সমীকরণ যদি হয় ax² প্লাস bx প্লাস c = 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, এভাবে থাকে কোনো একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখান থেকে সিধুর আচার্যের সূত্রের সাহায্যে এক্সের দুটো মান পেয়ে যাবো আমরা একবারে। দেখো সিধুর আচার্যের যে সূত্রটা দেখো, শ্রীধর আচার্যের সূত্র, দেখো এক্স সমান আমরা পাবো -b প্লাস মাইনাস √b² - 4ac বাই
2a। এই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্রটা মনে রাখবা। এই সূত্র অ্যাপ্লাই করে এক্সের দুটো মান আমরা একবারে বের করে নিই। তো চলো এখানে আমরা সূত্রটা প্রয়োগ করবো। দেখো, তো আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি। সূত্রটা আমাদের কি, এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে সূত্রটা এখানে বসালাম। এখন আমরা করব কি, এক্স সমান সমান মানগুলো পুট করব। দেখো এখানে আমাদের দেখো এ বি সি, দেখো এ বি সি লক্ষ্য করো। এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, বি হচ্ছে এক্সের সহগ, সি হচ্ছে ধ্রুবক সংখ্যাটা। তাহলে এখানে এ বলতে 4 আছে এক্স স্কোয়ার সহগ, বি আছে আমাদের 2 এক্সের সহগ, আর ধ্রুবক সংখ্যা যেটা সি এখানে -1 আছে। হ্যাঁ, মাইনাসটাকে নিয়ে বলতে হবে, মাইনাস থাকলে সি হচ্ছে এখানে -1। চলো বসাই আমরা। মাইনাস বি কত আমাদের 2 আছে, তাহলে এখানে বি এর জায়গায় 2 বসাবো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার মাইনাস 4a। দেখো আমাদের 4 আছে, তাহলে এর জায়গায় 4 বসাবো। আর সি দেখো যেটা বললাম -1, সি এর মানটা, তাহলে এখানে আমরা -1 বসিয়ে দেবো বাই 2a। বলতে আমাদের 4। দেখো আমরা বসিয়ে দিয়েছি মানগুলো। চলো এখান থেকে আমরা সরলটা করি। এখানে যদি আমরা সরলটা করি, দেখো এক্স সমান সমান করতে পারবো এই যে -2 প্লাস মাইনাস রুট ওভার, এখানে হবে আমাদের 2 এর স্কোয়ার, কত হবে আমাদের 4 হয়ে যাবে। আর এখানে দেখো তো মাইনাস এটা প্লাস পেয়ে যাবে, 4 4 16, 16 কে 16, আর নিচে আমরা পেয়ে যাবো কত, 8 পেয়ে যাবো। তাহলে এখানে চলো আমরা সরলটা করি। তাহলে এখানে দেখো -2 প্লাস মাইনাস এটা আমাদের কত হবে, এটা হবে আমাদের 20 হয়ে যাবে 8। ওকে, আচ্ছা। তাহলে এবার দেখো তো এখানে এই যে 20টা যদি আমরা ভাঙাই তাহলে কত পাবো আমরা, -2 প্লাস মাইনাস 20কে ভাঙালে পরে তোমরা লিখতে পারবা 2 × 5, এই যে 8 সমান সমান -2 প্লাস মাইনাস দুটো দুইয়ের জন্য একটা 2 বের করতে পারবা, আর √5টা রয়ে গেল আমাদের। আর নিচে কত আছে, নিচে আমাদের 8 আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কী করবো, দেখো তো 2 কমন নিতে পারবো। তাহলে 2টা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে দেখো আমরা 2 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের -1 থেকে যাবে প্লাস মাইনাস √5, আর নিচে আমাদের কি আছে, 8 আছে, 2 4 8। তাহলে আমরা দেখো কত পেয়ে গেলাম, এই যে -1 প্লাস মাইনাস √5 বাই এই যে আমাদের 4। তো দেখো এক্সের যে মান এখানে দুটো আছে, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। তাহলে এখানে একটা বীজ আমাদের বলে দিয়েছে আলফা। তাহলে দেখো এখানে দুটো মান যদি আমি একটু সাজিয়ে লিখি তোমাদের, এক্স সমান সমান একটা বীজ আছে, দেখো এক্সের মান -1 প্লাস √α/4। এই যে দেখো এটা হচ্ছে আমাদের একটা এক্সের মান। এখান থেকে যদি মাইনাসটা নিয়ে বলি, -1 আর -√5, আর নিচে আছে আমাদের 4। এই দেখো এক্সের দুটো মান আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা একটা মানকে, একটা বীজ, দেখো দুটো বীজ, এই একটা বীজ, এই একটা বীজ, আমাদের এখানে একটা বীজ কিন্তু প্রশ্ন বলে দিয়েছে আলফা। দেখো তোমাদের যে প্রশ্নটা এখানে বলেছে, এই দীঘা সমীকরণের একটি বীজ আলফা। তাহলে আমরা এখানে এই একটা মানকে আমরা আলফা ধরে নেব। তো আমরা এখানে ধরে নিচ্ছি আলফাটা হচ্ছে আমাদের এটা, আচ্ছা আলফাটা প্রথমটাকে ধরে নিচ্ছি আমরা। তা আলফা সমান সমান আমরা নিয়ে নেব কি, এই যে দেখো এই যে -1 প্লাস √5/4, এটা আমাদের আলফা। তাহলে অপরিবীজটা এটা হবে আমাদের, ঠিক আছে, অপরিবীজ এটা আমাদের দেখাতে হবে। যদি আমি বলি যে অপরিবীজটা, এই যে অপশানগুলোর মধ্যে যে লক্ষ্য করো এখানে এই যে কোনটা হতে পারে, তাহলে আমাদের অপশানগুলো এখন চেক করে দেখব, আলফাটা বসাবো, ঠিক আছে। আলফাটা বসিয়ে এই যে আলফার মানটা যে আমরা পেলাম, এটা আলফার মানটা আমরা যে কোনো অপশানে বসাবো, যে কোনো একটাতে আলফা জায়গায় আলফার মানটা বসিয়ে আমরা দেখব যে কোনটাতে আমাদের স্যাটিসফাই করছে। মানে আলফার মানটা বসিয়ে সরল করে আমাদের এই মানটা নিয়ে আসতে হবে, এই যে, তাই তো, এই যে এই মানটা, ঠিক আছে। তাহলে এই মানটা যদি চলে আসে তাহলে আমরা বলে দেবো হ্যাঁ আমাদের সেই অপশানটাই হবে। তো চলো আমরা চেক করবো অপশানগুলো। তো আমি এখন সি নাম্বারটা চেক করছি, সিতে বসাবো। ওকে, দেখো সিতে যদি আমরা বসাই, তাহলে এখানে আমাদের যেটা সি নাম্বার যে অপশানটা আছে সেটা কত আছে দেখো তো, এই দেখো 4α³ - 3α। তাহলে আমি সি নাম্বারে বসাচ্ছি, 4α³ মাইনাস কত আছে, 3α আছে। এই যে দেখো 4α³ - 3α আছে, তাহলে -3α। এইখানে আমরা পুট করব মানটা পুট করে এই যে আলফার মানটা এখানে বসিয়ে সরল করে দেখবা যদি এটা চলে আসে তাহলে আমাদের সি নাম্বার অপশানটা হবে, অপর বীজটি হবে আমাদের এটা।
তো দেখো কত বেরোচ্ছে আমাদের। তাহলে এখানে আমরা মানটা বসাই, আলফা কিউব মানে এই যে -1 আছে প্লাস √5/4 তার হোল কিউব -3 আর -1 প্লাস √5/4 এই যে দেখো এটা আমরা বসালাম। আচ্ছা এখানে আমরা দেখো আমরা এখানে পেয়ে যাব, এভাবে পেয়ে যাবো আমরা এখানে -1 প্লাস √5 তার হোল কিউব করে দিলাম, এখানে গুণ দিয়ে দিচ্ছি আমি। আর এখানে 4-এর কিউব যদি আমরা ভাঙাই এটা কিন্তু 64 পাবো আমরা, এই যে দেখো। আচ্ছা তাহলে এখানে এটা আমরা -3/4 নিয়ে -1 প্লাস এই যে √5 এটা আমরা বসিয়ে দিলাম। যেখানে 4 দিয়ে কাটাকাটি করতে পারো তোমরা, তো এখানে 4 দিয়ে কাটাকাটি করে দেখো 4 × 4 আর এখানে চলে আসবে 2 24 4 6 24 16 পেয়ে গেলাম। সরলটা আমরা করি 1/16 এভাবে রেখে দিলাম। আর এই যে দেখো এটা এ এটা বি ধরে a + b হোল কিউবের সূত্র, তো দেখো a + b তার হোল কিউবের সূত্রটা হবে আমাদের a³ প্লাস 3a², a হচ্ছে -1 a², b হচ্ছে আমাদের √5 প্লাস 3a ইন্টু b² হচ্ছে আমাদেরকে √5, এই যে √5 তার স্কোয়ার প্লাস b³ ঠিক আছে, b হচ্ছে আমাদের √5 তার কিউব। দেখো আমরা এই সূত্রটা বসালাম। আর আমাদের ছিল যে মাইনাস, এই যে -3/4 এটা আমরা বসিয়ে দিই, এটা আমরা বসিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের সরলটা এই জায়গায় করতে হবে, যে সমান যে 1/16। দেখো এটা তো আমরা পেয়ে যাবো, দেখো -1 হয়ে যাবে, -1-এর কিউব -1। আর এখানে দেখো এখানে এটা তো +1 হয়ে যাবে এটা, তাহলে আমাদের রয়ে যাবে এখানে 3√5 প্লাস 3√5 রয়ে যাবে এটা। আচ্ছা এখানে সরলটা দেখো এটা আমাদের মাইনাস হয়ে যাবে এই জায়গায়, এই যে প্লাস মাইনাসে মাইনাস। আর এটা আমরা পেয়ে যাবো দেখো √5² 5, তাহলে 5 আর এটা এদিকে 3 আছে, তাহলে 5 3 গুণ করে আমরা কত পেয়ে যাবো 15 পেয়ে যাবো, 5 3 15, এটা কিন্তু দেখো 15 হয়ে গেলো সরল করে। আর এইখানে এই যে √5-এর কিউব দেখো 3টা √5 আছে, 2টা √5-এ একটা 5 আর একটা √5 থেকে যাবে, এই যে দেখো। আচ্ছা দেখো এখান থেকে আমরা ভেঙে নিলাম এই জায়গাটা, আর এই জায়গাটা আমাদের রয়ে যাবে -3/4 -1 প্লাস এই যে √5। ওকে চলো এখানে আমরা একটু যোগ করি, 1/16। তো এটা আমাদের দেখো কত দাঁড়াবে, এই যে -1 আছে দেখো -1 আর এই থেকে -15, তাহলে -16 হয়ে যাবে। আর এটা প্লাস, আর এটা এই যে এদিকে দেখো 3√5 আর এদিকে প্লাস 5√5, তাহলে আমাদের কত যাবে 8√5। ওকে -3/4 -1 প্লাস √5। আচ্ছা এবার দেখো তাহলে এখানে আমরা কত পাবো, এখানে আমরা কমন নিতে পারবো, দেখো 8 কমন যাবে এই জায়গা থেকে, তাহলে এখানে আমরা যদি 8টা কমন নিই দেখো এটা কত যাবে -2 প্লাস এই যে √5 -3/4, এই যে আমাদের দেখো। তাহলে এখানে 8 দিয়ে 16 এই যে কাটাকাটি করে দিলাম, তাহলে আমাদের এখানে কত দাঁড়ালো, এটা হবে আমাদের -2 প্লাস √5 আর এটা আমাদের 2 এখানে রয়ে যাবে। আর এটাকে দেখো এখানে যদি আমরা এটা যদি আমি ভেঙে দিই -3 দিয়ে গুণ করে দিই উপরে, ঠিক আছে, তাহলে আমাদের কত দাঁড়াবে দেখো। তো এটা আমাদের যদি আচ্ছা এখানে আমরা 3 দিয়ে মাইনাসটা রেখে দিলাম, এখন গুণ করছি না, 3 দিয়ে গুণ করে দিচ্ছি। দেখো 4টা আমরা বসিয়ে দিলাম, আর এখানে এই যে -3 হয়ে যাবে, এটা দেখো 3 দিয়ে গুণ করছি প্লাস 3 আর √5, এই দেখো এইভাবে দাঁড়ালো কিন্তু জিনিসটা। তো এখানে আমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে। আচ্ছা এই সরলটা একটু বড় হয়ে যাচ্ছে, সরলটা আমাদের করতে হবে, আমাদের চেক করতে হবে, তার জন্য সরলটা করে দেখাচ্ছে তোমাদের। কারণ তোমরা দেখো তোমরা ভাবতে পারো অঙ্কটা বড়, স্যার এত বড় অঙ্কটা করবো, তো তোমাদের আমি বলে রাখি যে অঙ্কটা যখন হয়ে যাবে তোমরা বুঝতে পারবা যে এই অপশানটা, আর এই পরীক্ষায় যখন আসবে অঙ্কটা তোমরা তো জেনে নিয়েছো তো অপশান আমাদের সি নাম্বার হবে, তোমরা একবারে সি নাম্বার দিতে পারবা, তোমার এতটা করা দরকার নাই, শুধু তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে যে হ্যাঁ এইভাবে হবে অঙ্কটা, তাই না? যখনই তোমাদের মনে থেকে যাবে তোমরা একবারে করতে পারবো, পরীক্ষায় তখন সময় লাগবে না, তোমরা শুধু এই যখন করছো শিখছো এখনই তোমাদের সময়টা দিতে হবে।
এবার দেখো এখানে আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করবো। এখানে লসাগুটা আমরা পেয়ে যাবো 4, এটা 2 দিয়ে গুণ করতে হবে, এটা -4 প্লাস 2√5। আর এখানে দেখো এই যে মাইনাস আছে না, এখন আমাদের 4 4 মিলে গেলে এটা নেমে যাবে, তো এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আর এই মাইনাস প্লাসে এটা, আচ্ছা এখানে আমরা 3টা দিব, সরি, আচ্ছা এখানে আমাদের 3টা হবে। আর মাইনাস প্লাসে এই যে মাইনাস আর 3√5টা আমরা বসিয়ে দেবো। একদম ভগ্নাংশে যোগ বিয়োগ করছি। চিহ্নগুলো একটু মনে রাখবো, যে মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাস প্লাসে মাইনাস সমান সমান। তাহলে এখানে দেখো সংখ্যাটা -4 আর +3, এটা তো -1 দাঁড়িয়ে যাবে। আর +2√5 আর -3√5, এটা যোগ বিয়োগ করে তোমরা পেয়ে যাবে -1√5 থেকে যাবে। 3টা থেকে 2টা চলে গেল। আর এখানে দেখো আমাদের 4 রয়ে গেল। এবার তোমরা লক্ষ্য করো তো, আমরা যে এক্সের দুটো মান পেয়েছিলাম, দেখো তো আমরা কিন্তু অপর যে মানটা ছিল এক্সের, এই মানটাই কিন্তু আমাদের ছিল। লক্ষ্য করো, তোমাকে আমি দেখাচ্ছি। দেখো এই যে আমরা এই যে এক্সের যে দুটো মান বের করলাম, একটা বের করলাম আমরা এটা, আর অপর মান বের করলাম এটা। তো এই মানটাই তো আমরা সলভ করে পেলাম এখানে। দেখো একদম তোমরা লক্ষ্য করো, এই দেখো মিলাও, দেখো আমি কাছাকাছি রাখি তোমাদের দেখার সুবিধা হয়। দেখো এই যে অপর মানটা এই যে আছে, এই অপর মানটাই তো আমরা সলভ করে পেয়ে গেলাম না, তাহলে অপর বীজটি এটা, তাই তো? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু সি নাম্বার অপশানটা। এই যে দেখো এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি আলফা হয়, তাহলে অপর বীজটি হবে কিন্তু কোনটা, এই যে সি নাম্বার, এটা হবে অপর বীজ। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেটা বললাম অঙ্কটা হতে পারে সরলটা বড়, কিন্তু তোমরা যখন অঙ্কটা করবা, বাড়িতে প্র্যাকটিস করবা, তোমাদের বুঝে নিবা যে এই অঙ্কের অ্যান্সার এটা হবে। একবারে পরীক্ষায় তোমরা দিতে পারবা, কোনো টেনশন নাই। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখো 3 নম্বর যে প্রশ্নটা আছে, এখানে বলছে দুটি বৃত্তের একটি সাধারণ যে থাকলে বৃত্ত দুটি পরস্পর কি হবে। আচ্ছা, দুটি বৃত্তের সাধারণ যে কখন থাকবে? তো দেখো তো, দুটি বৃত্তের সাধারণ যে একমাত্র তোমরা যদি দেখো, তাহলে এইভাবে কিন্তু আমাদের ছবিটা হবে। দুটি বৃত্ত যদি আমরা করি, এই যে আমাদের একটা বৃত্ত, আর একটা বৃত্ত আমাদের হবে এইভাবে। দেখো তো পরস্পর ছেদ করবে এখানে, এই যে দেখো পরস্পর ছেদ করবে। তাহলে দেখো এখানে আমরা সাধারণ দেখো যে পাবো, এইভাবে যদি একটা যে তৈরি করি এই বিন্দু থেকে, এই যে দেখো এই বিন্দু থেকে তৈরি করবে, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে দেখো তো এখানে আমরা দেখো এই যে সিডি পেলাম একটা সাধারণ যে, এই দুটি বৃত্তের আছে, এই বৃত্তেরও একটা যে আছে সিডি, আর এই বৃত্তটারও একটা যে সিডি, তাই তো? আচ্ছা, এখানে নাম সিডি দিয়ে দিলাম, এই বি দিতে পারবো, যাই হোক। তো এখানে যে যেটা আছে সাধারণ যে দুটি বৃত্তের, তাহলে এভাবে দুটি বৃত্তের সাধারণ যে আমরা পাবো যখন দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করবে। দেখো এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, তাই তো? তাহলে আমাদের যে অপশানটা হবে এই যে ছেদ করবে, বি নাম্বার অপশানটা। দুটি বৃত্ত যদি পরস্পর ছেদ করে, তখনই আমরা সেই বৃত্ত দুটির একটি সাধারণ যে পাবো। সাধারণ যে বলতে এই যেটা এই বৃত্তর আছে আর এই যেটা এই বৃত্তর আছে। ওকে, তার অ্যান্সারটা আমাদের হবে বি নাম্বার অপশানটা, বৃত্ত দুটি ছেদ করবে। আচ্ছা, এরপরে দেখো পরের প্রশ্নটা আমাদের কী বলছে, 4 নম্বর প্রশ্ন। সাইন থিতা প্লাস কস থিতা সমান সমান √2 হলে থিতার মান কোনটি হবে? আচ্ছা, এই অঙ্কটা তো আমরা অপশান চেক করি আমরা কাজ করব। ঠিক আছে, আমরা প্রথমে ধরো 60 ডিগ্রি বসাবো থিতার জায়গায়, দেখি কত বসবে। 30 ডিগ্রি বসাবো, 90 ডিগ্রি বসাবো। তাহলে আমি এখানে প্রথম যে মানটা বসাবো, এই যে সি নাম্বার অপশানে যেটা 45 ডিগ্রি আছে না, সেটা আমরা বসাচ্ছি। দেখো তাহলে এখানে সাইন আমরা থিতার জায়গায় বসিয়ে দেবো 45 ডিগ্রি, কস থিতার জায়গায় বসিয়ে দিলাম 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আমাদের √2 দেখাতে হবে। দেখো সাইন 45 ডিগ্রির মানটা তোমাদের জানতে হবে, এটা হচ্ছে 1/√2 হয়। আর কস 45 ডিগ্রির মানটাও কিন্তু 1/√2। সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রির মানটা সমান হয়, তাহলে এটা হবে আমাদের 1/√2। আচ্ছা, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করো, এটা √2 রসাগু, এটা আমাদের √2 মিলে গেলো 1, এটা √2 মিলে গেছে তো 1। তাহলে এখানে আমরা পেয়ে যাবো কত, 2√2। এই যে দেখো 2√2। এবার এটাকে আমরা কি করব, এখানে সরল করব, হর করণী নির্ণেশন। তবে সাধারণত হরে করণী রাখবো না, তাহলে হর থেকে করণী সরাতে গেলে করণী বলতে যে √ওভার আছে না, একে করণী বলা হয়। তোমাদের চ্যাপ্টারে আছে দ্বিঘাত করণী, তো আমরা হর থেকে করণী সরাবো। তার জন্য তোমরা করবা কি, যেটা আছে সেটাতে বসিয়ে দাও। এই যে হরে √2 আছে না, তা √2 দিয়ে গুণ করবো আমরা উপর নিচে। তাহলে এখানে দেখো উপরে 2√2 আর নিচে √2 আর √2 গুণ করে কত 2 হয়ে যাবে, 2 কেটে গেল। তাহলে আমরা কিন্তু এখানে দেখো কত পেয়ে গেলাম, √2 পেয়ে গেলাম।
দেখো তাহলে আমরা থিতার মানটা যখন 45 ডিগ্রি নিলাম তখন কিন্তু সরল করে আমরা পেয়ে গেলাম কিন্তু √2, এই যে √2 আমাদের মিলে গেছে। তাহলে আমাদের থিতার মানটা কত হবে? 45 ডিগ্রি। দেখো আমি এখানে একবার বসিয়ে দিয়েছি, তোমরা যখন চেক করবা যে কোনো মানটা নিয়ে, তো চেক করে দেখবা 60 ডিগ্রি বসাবো তো √2 পাবা না, 30 ডিগ্রি বসাবো তো √2 আসবে না, √3 বলছি, √2 আসবে না। হ্যাঁ, 90 ডিগ্রি বসাবা তো দেখবা তো √2 পাবা না, একমাত্র √2 পাবা এই যে সি নাম্বার অপশান যে 45 ডিগ্রি আছে এটা থেকে তোমরা এই যে √2 পেয়ে যাবা। তো আমাদের অ্যান্সারটা সি নাম্বার হবে। 5 প্রশ্নটা দেখো, একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত কত হবে? তো চলো আমরা এই প্রশ্নটার সমাধানটা করি। দেখো আমাদের শঙ্কু বলেছে, শঙ্কু যদি আমরা ছবিটা দেখি যে শঙ্কু ছবিটা এভাবে হয়, শঙ্কুর ভূমিটা হয় বৃত্তাকার, এই যে আমাদের শঙ্কুর ভূমি গোল, এইভাবে করে আর এইভাবে করে, এই যে দেখো। তাহলে এখানে আমরা যারা দেখব, ঠিক আছে, আচ্ছা এইভাবে যদি করি, এটা শঙ্কুর উচ্চতা, এটা ও বিন্দু নাম দিয়ে দিলাম, এটা বি, আচ্ছা ও এটা হচ্ছে এইচ শঙ্কুর উচ্চতা, লম্ব উচ্চতা যেটা বলা হয়, আর ও বিটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এর আর ধরে নেব, আর এ বি হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা যেটাকে এল ধরা হয়। এইচ হচ্ছে শঙ্কুর লম্ব উচ্চতা, আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, আর এলটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। ঠিক আছে, এবার এই থেকে আমরা শঙ্কু থেকে পাবো। আর এই ত্রিভুজটা কিন্তু আমাদের দেখো সমকোণী ত্রিভুজ হবে, এ ও বিটা, এই কোণটা 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ধর্ম আমরা কি জানি? আমরা জানি যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ দেখো এখানে এলটা আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস যে লম্ব এইচ স্কোয়ার, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ধর্ম। এখান থেকে আমরা দেখো এটা একটা সম্পর্ক পাচ্ছি, যে এল আর এইচের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আচ্ছা তাহলে এবার দেখো যেটা আমাদের প্রশ্নে বলেছে, প্রশ্নে কি বলেছে, একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে এই যে ভূমিটা বাদ দিয়ে, নিচের ভূমিটাতে বৃত্তাকার, সেই বৃত্তাকার তলটা বাদ দিয়ে যে উপরে পার্শ্বতলটা। শঙ্কু বলতে দেখো তোমাদের উদাহরণ যদি আমি বলি, তোমরা দেখো বরের যে টপুরটা দেখেছ, এই যে কনে বর যে আছে যারা বিয়ে শাদী করে, বরের যে টপুরের যে উপরের অংশটা, তাই না, সেই উপরের ভাগটা যে থাকে পার্শ্বতলটা, সেটাই হচ্ছে আমাদের শঙ্কুর পার্শ্বতল। শঙ্কুর একটা উদাহরণ বরের টপুর, খুব ভালো একটা উদাহরণ। তো সেই পার্শ্বতলের ক্ষেত্রফল, আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে পাই আর এল। এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, উপরের তলটা ভূমিটা বাদ দিয়ে। আর এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলেছে ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। আচ্ছা ভূমির ক্ষেত্রফল এই যে ভূমিটা, তাহলে ভূমিটা কিন্তু বৃত্তাকার, তা বৃত্তের ক্ষেত্রফল কি জানি, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এই যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। এই যে আমাদের দ্বিগুণ বলেছে, ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ মানে 2 দ্বিগুণ করে দিলাম, এই বলেছে আমাদের শর্তটা। তা এখান থেকে আমাদের সরল করে আমাদের যে বলেছে, দেখো কথাটা, শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসের অনুপাত আমাদের বের করতে হবে। দেখো ব্যাস বলতে কি জানি আমরা, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে 2r, তাই না, এই যে মানে ব্যাসার্ধ যা বেরোবে তাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, সেটাই হবে আমাদের ব্যাস। আচ্ছা সেটা আমরা করতে পারবো। তা চলো, তো এখান থেকে আমরা এই যে কী বলে যে শঙ্কুর উচ্চতা যেটা এইচ দরকার, আর আমাদের এখানে এই যে আর দরকার, এইচ আর আর আমরা দেখো কীভাবে করবো, এই যে পাই আমরা কেটে দিলাম, এখানে একটা আর কাটাকাটি করতে পারবো। দেখো তো দেখো এখানে আমাদের আর যেহেতু কাটাকাটি করি, একটা আর আছে এখানে, দুটো আর আছে, তাহলে একটা আর রয়ে যাবে। তাহলে আমরা পেলাম এখানে এল বাই 2r পেয়ে গেলাম। আচ্ছা এখানে আমরা করব কি, আমরা বর্গ করে নিই, যেহেতু এল স্কোয়ার দরকার, তো বর্গ করলে এখানে এল স্কোয়ার হবে, আর এখানে হবে 2 স্কোয়ার 4 আর আর স্কোয়ার 8, দেখো বর্গ করে এটা পেয়ে যাবো। তো আমরা তো এখানে এল স্কোয়ার মানটা বের করে রেখেছি, তাহলে এল স্কোয়ার যাকে আমরা এল স্কোয়ার মানটা বসিয়ে দিই। তো দেখো এখানে হয়ে যাবে আমাদের আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 4r স্কোয়ার। এবার এখানে চলো আমরা এখানে আর এইচগুলো এক দিয়ে করি, তো আমরা এইচ স্কোয়ার রেখে দিলাম, আর এই আর স্কোয়ারটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে, 4r স্কোয়ার আছে তা মাইনাস আর স্কোয়ার, দেখো 3r স্কোয়ার পেয়ে যাবে যোগ বিয়োগ করে। তাহলে এখানে আমরা লিখতে পারবো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ারটা নিচে নামিয়ে দিলাম, আর হয়ে গেল আমাদের এখানে 3। আচ্ছা তারপরে দেখো এখানে যদি আমরা বর্গমূল করি, মানে এইচ বাই আর যদি করতে চাই
তাহলে বর্গমূল করা মানে এরপর রুট ওভার চেপে যাবে, প্লাস মাইনাস হবে না, কারণ এগুলো তো বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য যেগুলো সেগুলো কিন্তু ঋণাত্মক হয় না, মানে উচ্চতা ব্যাসার্ধ তো ঋণাত্মক হবে না, তার জন্য কিন্তু এখানে ধনাত্মক মানটা নিয়ে কাজ হবে, প্লাসটা নিয়ে কাজ হবে। তারপর দেখো এবার আমরা করব কি, আমাদের এখানে ব্যাস দরকার, ব্যাসার্ধ আছে আর ব্যাস মানে 2r চাই এখানে। তা 2r পাওয়ার জন্য আমরা করব কি, এই যে এখানে আমরা দেখো এই যে হরকে আমরা কত দিয়ে গুণ করে দিলাম, এই যে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে দেখো এখানে হরে কিছু ছিল না, তো 1 ছিল, তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2 দাঁড়াবে। দেখো এই 2 দিয়ে কাটাতে পারবা, 2 দিয়ে কেটে আবার এটা ফিরে চলে আসবে, তো এইভাবে করতে পারবো। আচ্ছা, তা দেখো আমাদের কিন্তু চলে এসেছে যেটা আমাদের বলেছিল করতে, এই যে উচ্চতা আর শঙ্কুর উচ্চতা আর শঙ্কুর ভূমির ব্যাস, ব্যাস হচ্ছে আমাদের এটা 2r। এর অনুপাত আমরা পেয়ে গেলাম √3:2। শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসের যে অনুপাতটা √3:2। দেখো আমাদের কোনটা অপশান মিলছে আমরা দেখে নেব। আমাদের এখানে দেখো এই যে √3, দেখো এই যে √3:2 আমাদের ডি নাম্বার অপশানে মিলছে। দেখো এটা, এই যেটা আমরা করলাম এটাই আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 প্রশ্নটা আমাদের কি বলেছে, এই যে প্রদত্ত তথ্য পর্যবেক্ষণগুলো তথ্যগুলো দেওয়া আছে, কিছু সংখ্যা রাশি তথ্য, এই সংখ্যাগুলি থেকে সংখ্যাগুরু মান আমাদের জানতে চেয়েছে। সংখ্যাগুরু মান মানে এই রাশি তথ্যগুলোর মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকবে সেই সংখ্যাটাকে বলা হয় সংখ্যাগুরু মান। তো দেখো তো এখানে তোমরা 3টা দেখো, 3 একটা আছে, একবার, দুবার, 3বার, 3টা 3বার আছে, আর কোনো সংখ্যা বেশিবার পাবা না, এই যে 3-এর চেয়ে বেশিবার পাবা না, একমাত্র 3টাই কিন্তু এখানে বেশিবার আছে। তাহলে সংখ্যাগুরু মান আমরা কত পেয়ে যাব, 3 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার অপশানটাই। ওকে, আচ্ছা এবার চলে যাবো আমরা 2-এর শূন্যস্থান প্রশ্নগুলো। দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে, এখানে আমাদের 1 নম্বর যে প্রশ্নটা আছে বলছে 5% সরল সুদের হারে 1 বছরের সুদ 60 টাকা হলে আমাদের আসল বের করতে বলেছে, আসলটা আমাদের কত হবে। আচ্ছা দেখো সহজেই আমাদের বেরিয়ে আসবে, আমাদের সরল সুদের যে অঙ্কগুলো আছে সেখান থেকে দিয়েছে অঙ্কটা। তো দেখো এখানে সরল সুদের সূত্রটা অ্যাপ্লাই করব। তো সরল সুদের সূত্র যেটা আমরা জানি, সুদ সমান সমান আই সমান সমান, তাহলে আই সমান সমান p/100। আই হচ্ছে সুদ, পি আসল, টি সময়, আর হচ্ছে বার্ষিক সুদের হার। তো এখানে দেখো সুদ বলেছে 60 টাকা, পি হচ্ছে আসলটা আমরা রেখে দিলাম, আর সময় 1 বছর বলেছে, তাহলে টি এর জায়গায় 1 বছর, আর বার্ষিক সুদের হার যেটা 5%, মানে 5% মানে নিচে 100, এই যে 100টা আছে। তাহলে এখান থেকে কার মান বের হবে, পি মানে আসলটা বেরিয়ে আসবে। তাহলে চলো আমরা সরলটা করি, এটা যদি কাটাকাটি করো পাইতে 10 শূন্য, তার পি সমান সমান 60 আর 20 গুণ করে নাও, 6 দিয়ে 12 আর 2 শূন্য বসে যাবে, দেখো 1200 টাকা। এটা কিন্তু আমাদের আসল। আসলটা বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম আমরা, 1200 টাকা। এবার আমরা করাবো 2 নম্বর প্রশ্নটা, 2-এর 2। পি এর মান দেওয়া আছে আর পি কিউ দেওয়া আছে 1, তাহলে কিউর মান বের করতে বলেছে। তো দেখো এখানে আমাদের যখন মানগুলো দেওয়া আছে, তাহলে আমরা এই যে পি কিউ দেওয়া আছে কত, 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কিউর মানটা পেয়ে যাব 1/p, তাই তো। তাহলে এখানে দেখো তো এই যে 1/p যে আছে, পি এর মানটা কত, √5 প্লাস √3। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা যদি করি, সরলটা করি, তাহলে কত দাঁড়াবে, দেখো আমরা এটাকে হর কোঅর্ডিনেশন করব। হর কোঅর্ডিনেশন দেখো নিয়মটা যেটা আছে সেটা বসিয়ে দাও, এই যে √5 প্লাস √3। ওকে, √5 মাইনাস √3 মানে তার বিপরীত, মানে যেটা থাকবে না হরে তার বিপরীত চিহ্ন দিয়ে দেখো গুণ করবা। তো এখানে গুণ করলে আমাদের এখানে গুণ করতে হবে, √5 মাইনাস √3, এই যে আমরা গুণ করে দিলাম। এবার এটা সরল করে নেব আমরা। আচ্ছা এখানে তো উপরে রয়ে যাবে শুধু √5 মাইনাস √3, একের তো দাম নাই, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। তাহলে এখানে উপরে √5 মাইনাস √3, আর এটা দেখো √5-এর স্কোয়ার 5 পেয়ে যাবা, আর √3-এর স্কোয়ার এটা পেয়ে যাবা 3 পেয়ে যাবা। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো মানটা √5 মাইনাস √3/2 পেয়ে গেলাম। তা আমাদের যে কিউর মান বের করতে বলেছিল, এটাই তো আমাদের কিউর মান, এই যে
কিউর মানটা বের করেছিলাম, দেখো কিউর মান আমরা বের করে নিয়েছি। তো অ্যান্সার আমাদের কিন্তু এটাই অ্যান্সার। আচ্ছা, তো এই দেখো 3 প্রশ্নটা। এবার এখানে আমাদের বলেছে ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী। একটা বৃত্ত আছে, বৃত্তটা 3টা বিন্দুগামী বলেছে। তাহলে আমাদের দেখো কোণ এ বি ও 35 ডিগ্রি বলেছে, কোণ এ সি ও 45 ডিগ্রি হলে কোণ বি ও সি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা প্রথমে কী করবো, একটা ছবিটা তৈরি করি। দেখো আমাদের একটা বৃত্তের কথা বলেছে, তাহলে আমরা প্রথমে একটা বৃত্তের ছবি তৈরি করব। দেখো এই যে আমাদের একটা বৃত্ত, তা বৃত্তের উপর 3টি বিন্দু বলেছে যখন, তাহলে এখানে আমরা একটা বিন্দু নিই, এটা আমরা এ বিন্দু নিলাম। এই জায়গায় একটা বিন্দু নিয়ে নেব, এটাকে আমরা বি নাম দিয়ে দিলাম। এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছে, এটা সি নাম দিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের বৃত্তের 3টি বিন্দু, যেটা বলেছে দেখো প্রশ্নে যেভাবে বলা হবে সেভাবে তোমরা কাজ করো, ছবিটা তৈরি হয়ে যাবে। ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি সি বিন্দুগামী। দেখো এই যে ও কেন্দ্র, এখানে আমাদের কেন্দ্র ও আছে, ঠিক না, এটা আমাদের ও কেন্দ্র। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটি আমাদের এ বিন্দুগামী, বি বিন্দুগামী, সি বিন্দুগামী। দেখো এই যে যেটা বলেছে এত বিন্দুগামী। এখন দেখো কোণ বলেছে, কোণ এ বি ও 35 ডিগ্রি। তো চলো কোণগুলো তৈরি করি। এ বি ও, তাহলে আমাদের এ বি এইভাবে যোগ করতে হবে। দেখো কোণটা তৈরি তো করতে হবে, তাহলে এখানে কিন্তু এ বি আমাদের যোগ করতে হচ্ছে। এই যে আমরা এ বি যোগ করব, এই যে এ বি ও, আর এখানে বিও যোগ করতে হবে। তাহলে এই কোণটা বলা হলো, এই কোণটা বলেছে 35 ডিগ্রি। এটাকে আমরা এই দিকে দেখাই, এখানে দেখাই, এই যে এই কোণটা আমাদের 35 ডিগ্রি। তারপরে কোণ এ সি ও, এ সি ও, তাহলে আমাদের এসি যোগ করতে হবে, তাই না। তাহলে এসি যোগ করছি আমরা, দেখো এসি ও বলেছি, তাহলে এভাবে যোগ করতে হবে। এই যে তাহলে এসি ও কোন কোণটা, এসি ও মানে এই কোণটা বোঝাচ্ছে, এই কোণটা বলেছে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইভাবে দুটো কোণ দেওয়া আছে। আমাদের চেয়েছি কোন কোণটা, বিওসি, কোণ বিওসি। তাহলে কোণ বিওসি তোমরা দেখতেই পাচ্ছ, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। আর দেখো এই কোণের মানটা আমরা পেয়ে যাবো, খুব সহজেই পেয়ে যাবো। দেখো কীভাবে আমরা বের করব। তাহলে আমরা দেখো এখানে লক্ষ্য করো, আমরা এই যে ও এ আমরা যুক্ত করব, অঙ্কন করব। তাহলে আমরা ও এ যুক্ত করে নিচ্ছি এখানে, এই যে ও এ আমরা যোগ করে দিলাম। এবার তোমরা লক্ষ্য করতে এখানে এই যে ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ আর ও বি ব্যাসার্ধ এই বৃত্তেরই। তাহলে এই দুটো বাহু কিন্তু সমান এখানে। তাহলে এই যে ত্রিভুজটা আছে এ ও বি, তাহলে এ ও বি ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাই না। তাহলে এই কোণটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব না, এই কোণটা আমরা পেয়ে যাব 35 ডিগ্রি। এই যে তাহলে একইভাবে এই বাহুটা সমান, তাহলে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই যে। তাহলে দেখো এটা তো আমাদের বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব 45 ডিগ্রি। তাহলে এখন এদিককার কোণটা এদিকের কোণটা পেয়ে গেছি, তাহলে আমরা বিএসি কোণটা, এই যে বড়ো কোণটা, এই বিএসি কোণটা পেয়ে যাব। আচ্ছা, কোণ বিএসি 35 আর 45 যোগ করে 35 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, এটা যোগ করবো, এটা যোগ করে পেয়ে যাবো 80 ডিগ্রি। এই যে দেখো 35 যোগ করে আমরা পেয়ে যাবো 80 ডিগ্রি। তা দেখো এই যে কোণ বিএসি কোণটা পেয়ে গেলাম কত, 80 ডিগ্রি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি। এবার দেখো, এবার এই যে দেখো বৃত্তস্থ কোণটা, এই যে বৃত্তচাপ লক্ষ্য করো, এই যে বিসি বৃত্তচাপ, একই বৃত্তচাপের উপর এই যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না। মানে এখানে আমাদের যেটা হয় শর্তটা, এই যে কেন্দ্রস্থ কোণটা বিওসি, এই বিওসি কোণটা হবে এই বৃত্তস্থ কোণ আছে না তার দ্বিগুণ, মানে বিএসি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2 কোণ বিএসি। এই যেটা এটা হয় আমাদের। আচ্ছা, তাহলে এখানে যাও, দেখো আমরা এই মানটা পেয়ে গেছি, তার মানে বিওসি মানটা পেয়ে যাব, কোণ বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসির মানটা আমরা বের করলাম 80 ডিগ্রি, তাহলে এটা দেখো গুণ করে পেয়ে যাবো 160 ডিগ্রি। আমাদের যে কোণ বিওসির মানটা বের করতে বলেছিল, কত পেলাম আমরা, 160 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো এখানে আমাদের প্রশ্নটা দেওয়া আছে sin 12 ডিগ্রি গুণিত cos 18 ডিগ্রি গুণিত sec 78 ডিগ্রি গুণিত cosec 72 ডিগ্রি। তো এদের মানগুলো বের করতে বলেছে, মানে এর মান, এদেরকে সরল করে কি মানটা বের হবে।
আচ্ছা লক্ষ্য রাখো, এখানে আমরা পূরক কোণ দেখব, কোন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে। দেখো 12 ডিগ্রি আর 78 ডিগ্রি এতে যোগ করে কিন্তু হবে কত, 90 ডিগ্রি। আর 18 ডিগ্রি আর 72 ডিগ্রি এতে যোগফলটা হবে 90 ডিগ্রি। দেখো এই জিনিসটা আমরা কাজে লাগাবো। এখন আমরা করব কি, দেখো এই যে সাইন যেটা আছে, সাইন 12 ডিগ্রিটা আমরা রেখে দিলাম, এটা কিছু করছি না। আর কস 18 ডিগ্রি, কস 18 ডিগ্রিকেও আমরা রেখে দিলাম। আমরা চেঞ্জ করছি একে সেককে, সেক কত আছে 78 ডিগ্রি না, তাহলে এখানে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। দেখো সেক 78 ডিগ্রি জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, কারণ তোমরা এটা বিয়োগ করো, তো 90 ডিগ্রি থেকে 12 ডিগ্রি বিয়োগ করলে তোমরা পেয়ে যাবে 78 ডিগ্রি, তাই না? তা ঠিক আছে আমাদের লেখাটা। আচ্ছা তারপরে ইন্টু কসেক আছে, দেখো কসেক কত 72 ডিগ্রি ছিল না, তাহলে এখানে লিখতে পারবো আমরা 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। এই যে দেখো 90 থেকে 18 ডিগ্রি বিয়োগ করলে তোমরা পেয়ে যাবে 72 ডিগ্রি, তাহলে 72 ডিগ্রি জায়গায় এটা লিখতে পারবো। দেখো পূরক কোণ আমরা ব্যবহার করেছি, তাহলে এখানে সমান সমান সাইন 12 ডিগ্রি গুণিত কস 18 ডিগ্রি। এবার আমরা পূরক কোণের সূত্র লাগাবো। দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরো, তাহলে কি হয় কসেক থিতা হয়ে যায় না, সেক কসেক চলে যাবে। পূরক কোণের সূত্র তোমাদের যে একটা চ্যাপ্টার আছে পূরক কোণের চ্যাপ্টার দেখবা, যে তোমাদের সম্ভবত 24 নম্বর অধ্যায় আছে, তো সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবা এটা পূরক কোণের যে সূত্রগুলো আমরা ব্যবহার করব। সেক 90 ডিগ্রি মাইনাস থিতা কসেক থিতা হবে, তো আমরা এখানে লিখব কসেক থিতা বলতে 12 ডিগ্রি, এই যে। আর ইন্টু আর কসেক 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরলাম, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিতা এটা সেক থিতা হয়ে যাবে। এটা সূত্র আছে সেক থিতা বলতে এখানে 18 ডিগ্রি। এই যে দেখো পুরো কোনো সূত্র অ্যাপ্লাই করলাম এখানে আর এখানে। চলো আচ্ছা দেখো আমরা করব কি এবার, দেখো তো এই যে সাইন 12 ডিগ্রি আছে না, তাহলে সাইন 12 ডিগ্রিকে আমরা লিখতে পারবো, সাইনকে 1/কসেক লিখতে পারবো। তো সাইনকে লিখবো দেখো 1/কসেক, মানে কসেক 12 ডিগ্রি লিখে দিলাম। আর কসকে 1/সেক লিখতে পারবো, এটা সূত্র আছে। সাইন কোসেক পরস্পর অন্যান্য, আর সেক কস আর সেক পরস্পর অন্যান্য, ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে কস লিখতে পারবো সেক 1/সেক হবে, তাহলে সেক হয়ে যাবে 18 ডিগ্রি। আর এখানে যে ছিল এদেরকে বসিয়ে দিলাম, এটাও বসিয়ে দিলাম আমরা। এই দেখো এবার দেখো তো এখানে এই যে কসেক 12 ডিগ্রি আর কসেক 12 ডিগ্রি থেকে উপর নিচ আছে, এটার সঙ্গে এটা কাটতে পারবা। সেক 18 ডিগ্রি উপর নিচ, এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে আমাদের দেখো তো 1 গুণ করে আমাদের কত হবে 1 হয়ে গেল না। দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের 1, এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা 5 প্রশ্নে। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের কত হবে, যে শূন্যস্থানে পূরণ। পাই আর কত দেওয়া আছে বর্গ একক, এখানে কত বসবে। আচ্ছা তাহলে দেখো তো আমাদের নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা এখানে আমাদের জানতে হবে। তো আমি এখানে দেখো বোঝাচ্ছি সূত্রটা কীভাবে তৈরি হবে। আমাদের অর্ধগোলক যেটা, ছবিটা আমাদের এভাবে হবে, এই যে আমাদের ধরো অর্ধগোলক। আচ্ছা এখানে আমাদের অর্ধগোলকের ভূমিটা হয় বৃত্তাকার, তো এই যে আমাদের একটা বৃত্তাকার তল তৈরি করতে হবে যেটা সমতল। এই যে অর্ধগোলক মানে কি বোঝায়, যে সম্পূর্ণ গোলকটাকে মাঝ বরাবর কেটে নিয়ে দেখবা যে একটা ভূমিটা বেরোবে। গোলক বলতে ফুটবল টাইপের বা লোহার একটা বল, ফুটবলের মতন গোল লোহার বল, তাকে যেহেতু কাটা হয় তাহলে এই তলটা কিন্তু একটা বৃত্তাকার তল পাবা, আর উপরের তলটা বক্রতল। তো সম্পূর্ণ গোলকের যে সম্পূর্ণ সমগ্র তলের ক্ষেত্রফলটা যেটা হয় 4πr² হয়। সম্পূর্ণ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। এই যে এটা হবে 4πr²। যখন ভূমির ব্যাসার্ধ r, তখন হবে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। তাহলে অর্ধেকটা কত হবে, এই তলটা এই জায়গাটা, তার অর্ধেকটা পেয়ে যাবো আমরা, তার অর্ধেক মানে 2πr²।
আচ্ছা অর্ধেকটা। এবার বাকি রয়ে গেলো কিন্তু ভূমিটা আমাদের, ভূমিটা কিন্তু বৃত্তাকার, ব্যাসার্ধ তো আর আছে, তাহলে বৃত্তাকার যে তলটা আছে মানে সমতল, এটা হচ্ছে বক্রতল, এটা সমতল। অর্ধগোলকের দুটি তল পাওয়া যায়, ঠিক আছে, এটা একটা প্রশ্ন থাকে পরীক্ষায়। অর্ধগোলকের তল সংখ্যা দুটি, একটা বক্রতল আর একটা হচ্ছে সমতল। এই যে আমার যেটা বৃত্তাকার তলটা আছে, তাহলে এই সমতলের ক্ষেত্রফল, এটা তো বৃত্তাকার, আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তো এটা হবে আমাদের পাই আর স্কোয়ার। তাহলে এই বক্রতলটা আর এই সমতলটা নিয়েই হচ্ছে অর্ধগোলকের সমগ্রতল। তাহলে আমরা দেখো এই যে অর্ধগোলকের এই যে এই তলটা আর এই তলটা, এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হবে এই দুটো যোগ করে 2 পাই আর স্কোয়ার, আর পাই আর স্কোয়ার যোগ করলে তোমরা পেয়ে যাবা 3 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। অর্ধগোলকের নিরেট কাকে বলে? দেখো যেটা লোহার বল বলি না, একদম পুরো লোহায় ভর্তি আছে একেবারে, তাই না? এই জায়গাটা লোহা আছে, সম্পূর্ণ লোহা, তার জন্য নিরেট বলা হয়। একদম মানে ফাঁপা নয়, নিরেট মানে ফাঁপা ছাড়া, ফাঁপা হবে না, একদম লোহা দিয়ে ভর্তি, পুরো ধাতু দিয়ে ভর্তি আছে। তাহলে এই যে বলা হয় নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা সূত্র 3 পাই আর স্কোয়ার, এটা হয় আমাদের। আচ্ছা যখন ব্যাসার্ধ কিন্তু আর, ঠিক আছে, তখন কিন্তু এটা। এবার আমাদের ব্যাসার্ধ চেঞ্জ করেছে, ব্যাসার্ধ বলে দিয়েছে 3 আর। তাহলে ব্যাসার্ধ যখন 3 আর, তাহলে আরের জায়গায় কত বসবে? 3 আর। তাহলে এখানে আরের জায়গায় বসিয়ে দেবো 3 আর। এই যে দেখো স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার মানে ব্যাসার্ধর স্কোয়ার। এটা সলভ করে নেবো, দেখো অ্যান্সারটা চলে আসবে 3 পাই, আর এখানে আমাদের 3 স্কোয়ার 9, আর এটা আর স্কোয়ার হয়ে যাবে। তার 9 3 কত? 27, আর এদিকে পাই আর স্কোয়ার, তো দেখো 27 পাই আর স্কোয়ার। তাহলে আমাদের এখানে যে বলেছিল দেখো এই যে পাই আর স্কোয়ার তো দেওয়া আছে, তাহলে শূন্যস্থানে কী বসবে? শূন্যস্থানে 27 বসবে, 27 পাই আর স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সারটা হবে 27। এরপরে দেখো 6 প্রশ্নটা, 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যার গড় মান আমাদের জানতে চেয়েছে। আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রথমে জানতে হবে 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা হয়। মৌলিক সংখ্যা দেখো তো, আমরা মৌলিক সংখ্যা কি জানি? মৌলিক সংখ্যা দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা পাবো, একটা 2 পাবো, একটা 3, একটা 5, এটা তো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে যে সকল সংখ্যাকে মানে নিজ সংখ্যা দিয়ে ভাগ যাবে এবং 1 দিয়ে ভাগ যাবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাই তো? যেরকম 5কে শুধু 5 দিয়ে ভাগ যাবে, 5কে 1 দিয়ে ভাগ করতে পারবা, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তো সেই সব সংখ্যাগুলিকে বলা হয় মৌলিক সংখ্যা। যেরকম 6টা মৌলিক সংখ্যা হবে না, 6টা যৌগিক সংখ্যা। 6টা তাহলে মৌলিক সংখ্যা কেন না? কারণ 6কে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 6কে 3 দিয়ে ভাগ যাবে, তাই তো? তার জন্য 6টা মৌলিক সংখ্যা নয়, 6টা যৌগিক সংখ্যা, আর এরা সব মৌলিক। তাই 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা জানতে চেয়েছি, 2, 3, 5, আর একটা হবে আমাদের 7, আর কিন্তু হবে না। এই 1 থেকে 10-এর মধ্যে এই 4টা আমরা মৌলিক সংখ্যা পাবো। আর এই 4টি সংখ্যার আমাদের কি গড় মান বের করতে হবে। দেখো গড় মান বলতে এই সংখ্যাগুলিকে যোগ করবো, 4টি সংখ্যাকে, 4টি সংখ্যাকে যোগ করে ভাগ করতে হবে। কটা সংখ্যা আছে? 4টা সংখ্যা, তো 4 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? এটাকে বলা হয় গড় মান বলা হয়, ঠিক আছে, গড়। তাহলে যদি আমরা সরল করে দেখো তো কত বেরোবে। তাহলে এখানে যদি যোগ করো এই সংখ্যাগুলো 2, 3, 5, 7 যোগ করে পেয়ে যাবা 17, আর নিচে আছে আমাদের 4, এটা যদি ভাগ করে নাও 4 4 16, আমাদের এখানে 1 নেমে আসবে, দশমিক নিয়ে আমরা 0 নিলাম, 4 2 8। আচ্ছা এটা আমাদের এখানে 8টা বসাবো, ঠিক আছে, এটা বিয়োগ করবো, এটা আবার 2 নেমে যাবে, আবার দশমিকের জন্য 0, তো দেখো 4 5 20, এই যে আমাদের দেখো। তাহলে আমাদের যে গড় মানটা পেয়ে গেলাম কত? এই যে এটা 4.25, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যে বলেছিল গড় মানটা, তা আমরা গড় মানটা পেয়ে গেলাম 4.25। আচ্ছা এরপরে আমরা চলে যাবো এই যে 3-এর প্রশ্নগুলো, সত্য মিথ্যা আমাদের দেখাতে বলেছে। 3-এর 1-এর প্রশ্নটা এখানে কী বলছে দেখো, অংশীদারি কারবারে চুক্তিতে কোনো উল্লেখ না থাকলে, মানে এমন একটা চুক্তি আছে, চুক্তিতে কোনো কিছু উল্লেখ নাই, চুক্তিতে কোনো উল্লেখ না থাকলে লভ্যাংশ বন্টন হয় সমানভাবে। দেখো লভ্যাংশ বন্টন হবে, লভ্যাংশ মানে লাভটা যে ভাগ হবে, ঠিক আছে? এখানে যদি 2জন বন্ধু একটা যে অংশীদারি কারবার করে, 2 বন্ধু মিলে, তাদের মধ্যে যে লাভটা, যেটা বছরের শেষে লাভ হবে, সেই লাভটা কিভাবে বন্টিত হবে? এখানে বলেছে সমানভাবে। দেখো সমানভাবে কিন্তু বন্টিত হয় না লাভটা, কারণ লাভটা কীভাবে বন্টিত হয়?
এই যে দুই বন্ধু যদি ব্যবসা করে, তা দুই বন্ধু যেভাবে মূলধনটা দিবে, ঠিক আছে, কোনো কিছু উল্লেখ যদি না থাকে, চুক্তিতে কোনো কিছু উল্লেখ যদি না থাকে, মানে সেখানে বলা হলো না যে সমান সমানে নেবে। অনেক সময় বলা থাকে যে না, যে টাকায় মূলধন জমা করুক না কেন, যে তারা বছরের শেষে লাভটা সমান সমান করে ভাগে নেবে, কিন্তু এখানে বলেছে উল্লেখ না, সেটা উল্লেখ করেনি চুক্তিতে। এভাবে উল্লেখ যদি না করে, তা তাদের যেভাবে মূলধন থাকবে, মানে তাদের মূলধনের অনুপাতে তারা কিন্তু লভ্যাংশটা ভাগ করে নেবে, মানে বন্টন মানে ভাগ করে নেবে সমান ভাগে। এই বলেছে সমানভাবে ভাগ করবে না, সমানভাবে হবে না, লভ্যাংশের অনুপাতে ভাগ করবে। তো সমান ভাগে বলেছে বলে এখানে আমাদের অ্যান্সারটা কী হবে, এটা মিথ্যা হবে। চুক্তিতে কোনো কিছু উল্লেখ যদি না থাকে, তাহলে এই যে লভ্যাংশ ভাগ হবে কীভাবে, মূলধনের অনুপাতে ভাগ হবে। ওকে, তো চলো পরের প্রশ্ন আমরা চলে যাব। 2 নম্বর প্রশ্ন দেখো, এখানে আমাদের বলেছি এ ভেরিয়েস 1/β এবং বি ভেরিয়েস 1/b আছে, ঠিক আছে। আচ্ছা, এ ভেরিয়েস দেখো, এটা ভেদ চিহ্ন, ভেদকে আমরা ভেদের ইংরেজি ভেরিয়েশন, আর সেই ভেরিয়েশনকে আমরা সংক্ষেপে ভেরিয়েস বলে দেব, ঠিক আছে। এখানে ভেরিয়েশন থেকে কথাটা এসেছে ভেরিয়েস, তাই জন্য বলি আমরা এ ভেরিয়েস 1/b এবং বি ভেরিয়েস 1/c। যদি হয় তাহলে এটা কি হবে, এ ভেরিয়েস 1/c হবে। তা চলো আমরা চেক করব, যদি হয় তো সত্য, না হলে মিথ্যা। তো আমরা করব কি, যে প্রথম দুটো ভেদ দেওয়া আছে না, তাই প্রথম দুটো ভেদ থেকে আমরা ভেদ তুলে দেবো। তো দেখো, প্রথমে যদি আমরা ভেদ তুলি, তাহলে এ সমান সমান, ভেদ তুলে দিলে সমান সমান, আর একটা ধ্রুবক চলে আসবে K1, আর আমাদের 1/b ছিল, এই যে দেখো। আর পরের ভেদ থেকে ভেদ যদি তুলি, তাহলে এটা আমাদের বি সমান সমান K2 হবে, ইন্টু 1/c। আর K1 K2 এরা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা পাশে কিন্তু বলে দেবো। K1 আর K2-র পরিচয়, এরা হলো অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু তোমাদের যখন অঙ্ক করবা তখন কিন্তু এটা কিন্তু লিখতে হয়, লিখবা। আচ্ছা, তো আমাদের দেখো এখানে যেটা প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে, যেটা হবে কি হবে না। এখানে দেখো এ আর সি আছে, মানে বি নাই। তা আমরা করবো কি, এই যে বি এর মানটা পেয়েছি, এই বি এর মানটা বসিয়ে দেবো এখানে, এই বি এর জায়গায়। চলো একটু আমরা সরলটা একটু করে নিই। এখানে আমরা K1/b পাবো, আর এটা বি সমান সমান এটা K2/c পাবো, তারপর বসানোর সুবিধা হবে মানটা। তো বি এর মানটা K2/c, তাহলে সমান সমান এ সমান সমান উপরে K1, আর নিচে বি এর জায়গায় বি এর মানটা বসাবো। তো বি এর মান হচ্ছে আমাদের K2/c। আচ্ছা, তাহলে এ সমান সমান, এখানে যদি আমরা সরলটা করি, দেখো লক্ষ্য করো, K1 কিন্তু উপরে ছিল, আর নিচে যে ভগ্নাংশটা আছে K2/c আছে, তাহলে উপরেরটা রেখে দিবা, আর নিচের ভগ্নাংশটা উল্টে যায়, C/K2 চলে আসবে। এভাবে সরল হয় এটা। এ সমান সমান, তাহলে আমাদের এখানে K1/K2 আর ইন্টু সি আছে এটা। আচ্ছা, এ সমান সমান, এই যে K1 K2 এটা তো ধ্রুবক, তাহলে এই যে ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক n নিয়ে নিলাম, n2 একটা ধ্রুবক, অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আর সি আছে, তাহলে এ সমান সমান NC। এবার এই যে সমান সমান আর ধ্রুবকটা যদি তুলে দিই, তাহলে কী আসবে, ভেদ আসবে। এটা তো নিয়ম, ভেদ তুলে দিলে পরে সমান সমান ধ্রুবক আসবে, আর সমান সমান ধ্রুবক তুলে দিলে পরে ভেদ আসবে। তো আমরা লিখব এ ভেরিয়েস সি। দেখো, এ ভেরিয়েস সি আমাদের আসলো, কিন্তু প্রশ্নে কি বলেছে, প্রশ্নে আমাদের বলেছে এ ভেরিয়েস 1/c বলেছে, কিন্তু 1/c তো হলো না, তার জন্য আমরা এখানে লিখে দেবো মিথ্যা। অ্যান্সারটা হয়ে গেল আমাদের মিথ্যা। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা। তো এখানে বলেছে যে কোনো দুটি আয়তক্ষেত্র সর্বদা সদৃশ্য হয়। আচ্ছা, আয়তক্ষেত্র দেখো, সদৃশ্য বলতে সাধারণত আমরা জানি ত্রিভুজ নিয়ে আমরা জানতাম যে ত্রিভুজকে নিয়ে, দুটি ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাতাম। তো দেখো, দুটো ত্রিভুজ আমরা কীভাবে দেখাতাম, ধরো এই যে আমাদের একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, আর এই যে একটা ত্রিভুজ। ত্রিভুজ দুটো ছোটো বড়ো হতে পারে, এখানে সমান হবে সেরকম না। তাহলে এই যে দুটো ত্রিভুজ আছে না, যে ত্রিভুজকে, এই দুটো ত্রিভুজকে সদৃশ্য কখন বলতাম, যখন ধরো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান আছে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, মানে দুটো শর্ত সমান দেখাবো। এই যে দুই জোড়া কোণ, ধরো এই কোণের সঙ্গে এই কোণ সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণ সমান, এভাবে দুটো শর্ত সমান পেলেই আমরা সেই দুটো ত্রিভুজকে বলতাম সদৃশ্য ত্রিভুজ। তো একইভাবে আমরা দুটো আয়তক্ষেত্র নিব, দুটো আয়তক্ষেত্র দেখো, তো আমরা একটা আয়তক্ষেত্র, এই যে আমাদের একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, আর একটা আয়তক্ষেত্র নিচ্ছি, এই যে একটা আয়তক্ষেত্র, ধরো এই একটা আয়তক্ষেত্র, তাই না।
তো এই দুটো আয়তক্ষেত্রকে কি সদৃশ্য বলতে পারবো? সদৃশ্য তখনই বলতে পারবো এভাবে যদি দুটো শর্ত সমান দেখাতে পারি। দেখো আয়তক্ষেত্রে কী হয়, আয়তক্ষেত্রের কোণগুলো কিন্তু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণ সমান, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটাও হবে 90 ডিগ্রি, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। দেখো দুটো শর্ত তো সমান পেয়ে গেলাম আমরা। তো দুটো শর্ত এভাবে সমান পেলেই আমরা এই দুটো ক্ষেত্রকে বা আয়তক্ষেত্রকে আমরা সদৃশ্য বলতে পারবো। তাহলে হ্যাঁ, এখানে ঠিক বলেছে কথাটা, যে কোনো দুটি আয়তক্ষেত্র সর্বদা কিন্তু সদৃশ্য হবে, এটা আমাদের সত্য কথা বলেছে। তাহলে এর অ্যান্সারটা আমরা লিখে দেবো সত্য, এখানে লিখে দিলাম, ঠিক আছে। এই যে তা 3 নম্বরটা আমাদের সত্য। 4 নম্বর বলেছি একটি ত্রিভুজে দুটি কোণের মান দেওয়া আছে, তৃতীয় কোণের মান কি এটা হবে? আচ্ছা, তো ত্রিভুজে দুটি কোণের মান দেওয়া আছে, তাহলে এই মানগুলো এখানে বৃত্তীয় মানে আছে আর এটা ষষ্ঠিক মানে আছে। তাহলে এদেরকে আমরা কী করব, ষষ্ঠিক মানে প্রকাশ করে নিই, তখনই বলতে পারবো তৃতীয় কোণটা এটা হবে কি হবে না। তো এখানে দেখো যে আমাদের দুটি কোণ দেওয়া আছে, প্রথমটা আছে ধরো, প্রথমটা দেওয়া আছে পাই/6 দেওয়া আছে, এটা যে বৃত্তীয় মানে পাই দিয়ে কোণটা থাকলে পরে বলা হয় বৃত্তীয় মানে এটা, আর ডিগ্রি দিয়ে থাকলে পরে ষষ্ঠিক মান। তা দেখো বৃত্তীয় মানকে ষষ্ঠিক মানে নিয়ে যাওয়ার যে নিয়মটা, পায়ের জায়গায় আমরা বসিয়ে দেবো 180 ডিগ্রি, আর নিচে 6 আছে, ঠিক আছে। এই যে পায়ের মানে 180 ডিগ্রি বসিয়ে দিলেই কোণটা চলে আসবে ষষ্ঠিক মানে ডিগ্রিতে চলে আসবে। কাটাকাটি করো, 6 3 18 আর 0 ডিগ্রি। দেখো আমরা পাই/6 সমান কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি পেয়ে গেলাম, এই যে ষষ্ঠিক মান। আর একটা আছে পাই/3 আছে, এটাকেও আমরা ষষ্ঠিক মানে নিয়ে আসবো। তাই পায়ের মান লিখবো 180 ডিগ্রি, নিচে 3, কাটাকাটি করো, 3 6 18 0 ডিগ্রি, তাহলে এটা পেয়ে গেলাম দেখো তো 60 ডিগ্রি। তাহলে দুটি কোণ পেলাম, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি। তাহলে দেখো কোনো ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেল, তো তৃতীয় কোণটা কী করে পাবো? তাহলে তৃতীয় কোণটা যে পাবো আমরা, 3 নম্বর কোণটা, দুটো কোণ যখন জানা হয়ে গেছে, 3 নম্বর কোণটা দেখো তো 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলটা বাদ দিতে হবে। ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, তাই না? দুটি কোণ জানা হয়ে গেছে, তা 3 নম্বর কোণটা পাবো এই নিয়মে 180 ডিগ্রি থেকে এই যে দুটো কোণের যোগফলটা আমরা বাদ দিয়ে দেবো। তা দেখো তো কত হবে আমাদের, এটা 180 ডিগ্রি মাইনাস এটা যোগ করে এটা 90 ডিগ্রি, তাহলে আমরা দেখো এটা বিয়োগ করে 90 ডিগ্রি পাবো। তাহলে তৃতীয় কোণটি আমরা পাচ্ছি 90 ডিগ্রি পাচ্ছি, কিন্তু এখানে বলেছে কত, তৃতীয় কোণটি বলেছে এখানে 70 ডিগ্রি, 70 ডিগ্রি তো হলো না, তার জন্য অ্যান্সারটা এটা আমাদের মিথ্যা যাবে। এই যে আচ্ছা 5 নম্বর প্রশ্ন দেখো এবার, বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি ঘন সেমি এবং উচ্চতা এই সেমি হলে ভূমির ব্যাসার্ধ কি এটা হবে? তো চলো আমরা চেক করব কী বেরোচ্ছে। এখানে আমাদের কিন্তু চোঙ বলেছে, চোঙের আয়তনের সূত্র আমাদের জানতে হবে। ধরো চোঙের ভূমির ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, আর চোঙের উচ্চতা আমরা এইচ নিয়ে নিলাম। তাহলে চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি? চোঙের আয়তনের সূত্র হচ্ছে আমাদের, চোঙের আয়তনে আমাদের ভি বলেছে, তাই না? আচ্ছা আমরা চোঙের আয়তনটা আগে লিখি। চোঙের আয়তনের সূত্র হচ্ছে আমাদের πr²h, πr²h, এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র, মনে রাখবো তোমরা। আর এটাই হচ্ছে আমাদের ভি, চোঙের আয়তন ভি বলে দিয়েছে, তাহলে πr² সমান ভি পেয়ে গেলাম। আচ্ছা উচ্চতা কিন্তু এখানে এইচ বলেই দিয়েছি, আর আমরা ধরে নিয়েছি ভূমির ব্যাসার্ধ আর ধরে নিয়েছি, উচ্চতা দেওয়াই আছে। তো এখান থেকে আমরা আর এর মানটা বের করে দেখব কত বের হয়, এটা হলে পরে সত্য, না হলে মিথ্যা। চলো আমরা আর এর মানটা বের করবো। তাহলে আমরা আগে r² বের করি। তাহলে r² সমান এখানে v/πh চলে আসবে নিচে, πh। এবার r সমান স্কোয়ারটা ছেড়ে দিলাম, স্কোয়ার ছাড়লে √ওভার চাপবে, v সমান πh। প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে আমাদের ধনাত্মক মানটা হবে, আর যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তার জন্য শুধু ধনাত্মক মান, প্লাস মাইনাস নেওয়া হয়নি, মাইনাসটা ছাড়া হয়েছে। দেখো ব্যাসার্ধ যেটা আর, ব্যাসার্ধ পেলাম এটা √ওভার এই যে v/πh পেলাম, কিন্তু ব্যাসার্ধ আমাদের কত বলেছে এখানে πv/h বলেছে, তাহলে এটা তো হলো না। তাহলে এরও কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু এটা মিথ্যা, এই যে এর অ্যান্সারটা মিথ্যা, এখানে লিখে দিচ্ছি আমি। এই যে আমাদের 5 নাম্বারটা, যে 5-এর অ্যান্সারটা হবে মিথ্যা। 6 নাম্বার এবার কী বলেছে দেখো তো, কোনো প্রদত্ত অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড় হলো রাশিতত্ত্বের মধ্যমা। কি বলেছে প্রশ্ন? দেখো প্রশ্ন কিন্তু বুঝতে হবে, প্রশ্ন বুঝতে পারলে তোমরা অঙ্ক সহজেই করে নিতে পারবা। তা দেখো এখানে কি
কী বলেছে কথাটা দেখো, কোনো প্রদত্ত অবিন্যস্ত রাশিতত্ত্ব। অবিন্যস্ত রাশিতত্ত্ব বলতে ধরো আমি নিলাম 1 4 3 1 4 3 2 5, এই যে কমা দিচ্ছি আমি, এই যে 1 2 3 4 5টা সংখ্যা নিলাম। এটা দেখো তো এই যে মানে মানের ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়, মানে সাধারণত কী হয় 1 2 3 4 5, কিন্তু দেখো এটা এলোমেলোভাবে সাজানো আছে, মানে ক্রমানুসারে সাজানো নাই, মানে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো নাই। তো এইভাবে যদি এলোমেলোভাবে সাজানো থাকে এদিক এদিকভাবে বিভিন্নভাবে, তাকে বলা হয় অবিন্যস্ত রাশিতত্ত্ব বলা হয়। বিভিন্নভাবে নিজের মতো করে একটা সাজানো আছে। তো এই যে বলেছি দেখো, এই যে প্রদত্ত মানে দেওয়া আছে অবিন্যস্ত রাশিতত্ত্ব। আর যদি বিন্যস্ত বলতো মানে ঊর্ধ্বক্রমে যদি থাকতো 1 2 3 4 5, তাহলে সেটা হতো আমাদের বিন্যস্ত রাশিতত্ত্ব। আর এখানেও একটু এদিক এদিক আছে বলে একে বলবো অবিন্যস্ত রাশিতত্ত্ব। তো এইভাবে কিছু রাশিতত্ত্ব আছে। তাহলে এদেরকে ঊর্ধ্বক্রম বা অধক্রম সাজালে মানে দুইভাবে, ঊর্ধ্বক্রমে বলতে ছোটো থেকে বড় সাজাও, এই যে 1 2 3 4 5, ঠিক আছে, ছোটো থেকে বড় আকারে সাজালাম। তো এইভাবে সাজালে দেখো তাদের যে মধ্যমান পাবো, মধ্যমানটা কত পাবো দেখো, এদিকে 2 জন, এদিকে 2 জন বাদ দিলাম, তাহলে যে 3 মধ্যমান পাবো। তো এখানে বলেছে এই যে মধ্যমান বা দুটি মধ্যমানের গড়, এই যে মানে দুটি মধ্যমান কখন হয়, যদি আমাদের 4টা সংখ্যা হতো 1 2 3, ঠিক আছে, এই যে 4, এভাবে যে 4টা সংখ্যা হতো তাহলে এদিকে একজন বাদ মারো, তাই যে 2 জন থেকে গেল। তাই এই দুটি সংখ্যার গড় মানটাই হতো মধ্যমান, তাই না? এই জন্য দুটি মধ্যমানও বলেছে, মানে মধ্যমান দুটিও পাওয়া যায়, কখনো মধ্যমান একটিও পাওয়া যায়, তাই না? মানে দেখো বিজোড় সংখ্যা যেহেতু হয়, এই যে সংখ্যাগুলো কটা সংখ্যা আছে 5টা, মানে 5 হচ্ছে বিজোড় সংখ্যা হলে পরে মধ্যমান এই যে একটা পাবা। আর এখানে যেহেতু সংখ্যাগুলো জোড় সংখ্যা হয়, মোট সংখ্যাটা জোড় সংখ্যা, 4টা সংখ্যা আছে মানে 4টা হচ্ছে জোড় সংখ্যা, তখন কিন্তু মধ্যমান দুটো পাবা। আর এই দুটো মধ্যমানে যে মধ্যমানটা পাওয়ার নিয়ম, ঠিক আছে, এই দুটো মানে যে বলেছে দুটি মধ্যমানের গড় মান, মানে এদের যে গড় মানটা, মানে এদেরকে যোগ করবো আর যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাই গড় মানটাই হয় মধ্যমা। তো এই যে দেখো যেটা বলেছে আমাদের, যে কোনো প্রদত্ত অবিন্যস্ত রাশিতত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালেও হবে। অধক্রমে বলতে বড় থেকে ছোট, তুমি বড় থেকে ছোট আকারে সাজালেও ওই একই তুমি মান পাবা, মধ্যমান পাবা, ঠিক আছে। হয় ছোটো থেকে বড় সাজাও বা বড় থেকে ছোটো সাজালে তাদের যে মধ্যমান পাবো, এই যে মধ্যমানটা পেলাম, বা দুটি মধ্যমানে যে গড় পাবো, এই যে দুটি মধ্যমানে যে গড় পাবো, এই গড়গুলি হবে আমাদের বা মানটাই হবে আমাদের সেই রাশিতত্ত্বের মধ্যমা। হ্যাঁ, এই রাশিতত্ত্বের মধ্যমা, একে মধ্যমা বলা হয়, আর এদের যে গড় মানটা একেও মধ্যমা বলা হয়। তাহলে এই কথাটা কিন্তু আমাদের সত্য বলেছে, তা আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম সত্য। এরপরে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন, মানে 4-এর প্রশ্নগুলো। 4-এর প্রশ্নগুলো 2 নাম্বার আছে, এগুলো হচ্ছে এসিকিউ টাইপের প্রশ্ন, এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নাম্বার করে পাবা। চলো 4-1 প্রশ্নটা কি বলছে, এখানে বলছে কোনো আসল 10 বছরে সুদে মূলে 3 গুণ হলে কত বছরে সুদে মূলে 5 গুণ হবে, কোন আসলটা? আচ্ছা তাহলে দেখো তো, যেটা আমাদের বলেছে প্রশ্নে, প্রথমে বলেছে 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে। সুদে মূলে 3 গুণ হওয়া মানে ধরো কোনো একটা টাকা, কোনো একটা আসল, মানে আসলটা এখানে ধরে নেবো x টাকা, তাই তো। তো সেই x টাকাটা 10 বছর তুমি ব্যাংকে রেখেছো, 10 বছর ধরে ব্যাংকে রাখলা, সুদে মূলে 3 গুণ হয়ে যাবে, মানে x টাকার 3 গুণ মানে 3x টাকা হয়ে যাবে তোমার ব্যাংকের টাকাটা। x টাকাটা ব্যাংকে রেখেছে 10 বছর, সুদে মূলে 3 গুণ হবে। তা 3 গুণ বলতে x টাকার 3 গুণ, তাহলে x টাকার 3 গুণ বলতে টাকাটা কত হয়ে যাবে, 3x টাকা। এই যে 3x টাকাটাকে বলা হয় আমাদের সুদ আসল, যে টাকাটা জমা থাকলো তোমাদের 10 বছর শেষে যে টাকাটা পাওয়া যাবে 3 গুণ। মানে এখানে প্রশ্নে যেটা বলেছে, এই যে আসল যেহেতু আমাদের পিকে আমরা এই যে আসল বলি, তো এখানে আসলটা হচ্ছে আমাদের x টাকা ধরে নিলাম। এই x টাকাটা 10 বছরে সুদে মূলে 3 গুণ হয়ে যাবে, তাহলে সুদে মূলে বলতে সুদ আসল আমরা কত পেয়ে যাবো, x টাকার 3 গুণ টাকা, এই যে x টাকাটা 3 গুণ হয়ে যাবে, মানে সুদ আসলটা হয়ে যাবে 3x টাকা। হ্যাঁ, আসল যদি x টাকা হয় তাই সুদে মূলে 3 গুণ হওয়া বলতে সুদ আসলটা হয়ে যাবে 3x টাকা। ওকে, তাহলে দেখো আসল জানা হয়ে গেল, সুদ আসল জানা হয়ে গেল, তাহলে আমরা কিন্তু সুদ পেয়ে যাব। সুদ হবে, দেখো সুদ যে পাবো, সুদ আসল থেকে আসলটা বাদ দেবা, এটা হবে 2x টাকা। দেখো সুদ পেয়ে গেলাম, আসল জানা হয়ে গেল আর সুদ জানা হয়ে গেল, সময়টা জানাই আছে। এবার দেখো আমরা কী পেয়ে যাবো এখান থেকে, আমাদের যে
সরল সুদের সূত্র আই সমান সমান PTR/100। চলো এখানে মানগুলো বসাই, মানে এখান থেকে আমাদের এটা বের হবে, মানে সুদের হারটা বের হবে। সময় যখন দেওয়া আছে কী বের হবে এখানে, আর এর মানটা কিন্তু পেয়ে যাব। আর এর মানটা কাজে লাগবে। এই যে পরের ধাপটা যে বলেছি কত বছরের সুদের মূল্যে 5 গুণ হবে, কত বছর মানে সময়টা যে বের করতে বলেছে তখন কিন্তু সময়টা পাবো। তো আগে আমরা আর এর মানটা কিন্তু বের হবে, ঠিক আছে। তাহলে দেখো আর এর মানটা, এই যে মানগুলো বসাই। দেখো আই বলতে সুদ 2x পেয়েছি, আসল হচ্ছে আমাদের x, টি সময়টা 10 বছর বলেছে, আর আর মানে এখানে R/100 দিয়ে দিলাম। এই যে R/100 ছিল না, R/100। তাই আর এর মানটা পাবো, দেখো x আর x কেটে যাচ্ছে, 0 0 কেটে দাও। তাহলে আর বলতে দেখো তো কত পাবো, এই যে 10 আর 2 গুণ, বর্জ্য গুণন, এই যে 20। তাহলে আর এর মানটা হয়ে গেল 20%। তো এবার দেখো পরে যে কথাটা বলেছে, কত বছরে সুদের মূল্যে 5 গুণ হবে। তো আমরা লিখব ধরি টি বছরে 5 গুণ হবে। টি বছরে টাকাটা 5 গুণ হবে, মানে 5 গুণ হবে বলতে সুদ আসল যেটা, তাই না, সুদ আসলটা এই ক্ষেত্রে সুদ আসলটা মানে x টাকারই আসল ছিল সেই টাকাটি। তাহলে x টাকার 5 গুণ হবে বলতে সুদ আসলটা হয়ে যাবে 5x টাকা। তাহলে এখানেও আমরা কী পেয়ে যাবো, সুদ পাবো, নতুন একটা সুদকে আয় বলা হয়। যে আয় হচ্ছে সুদ। সুদ আসল থেকে আসল হচ্ছে x টাকা, তাহলে আসলটা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে আমরা সুদটা পেয়ে যাবো 4x টাকা। তাহলে এখানে দেখো সরল সুদের সূত্র আয় সমান সমান PTR/100। চলো এখানে মানগুলো বসিয়ে দাও। আয় হচ্ছে আমাদের 4x, সুদ আসল হচ্ছে আমাদের x, সময় টিটা কিন্তু এখানে বের হবে, টি বছর সময়টা ধরি টি বছরে, তার সময়টা কিন্তু আমাদের এখানে টি। সময়টা এখানে অন্য কিছু ধরতে পারতাম, তোমরা ওয়াই নিয়েও করতে পারো। যদি আমরা এখানে ওয়াই ধরে নিতাম, ধরি ওয়াই বছরে, তাই না, তো টি এর জায়গায় আমরা ওয়াই বসিয়ে দিই, কারণ ওয়াই জন্য ধরলাম, তো এখানে আমাদের টি আছে না, তো এই সময়টা একটু আলাদা হবে। এখানে টি ছিল আমাদের 10 বছর, আর এখানে টিটা আমরা ওয়াই বছর ধরে নিলাম, তাও টি রাখলাম না, ওকে। সময়টা কত ধরলাম, ওয়াই বছর ধরে নিলাম। আচ্ছা, তাহলে এই টি এর জায়গায় কিন্তু আমরা বসিয়ে দেবো ওয়াই। আর দেখো আমরা পেয়েছি আর কত, 20%। এই যে এখানে বের করেছি আর এর মানটা। তাহলে আর হচ্ছে আমাদের 20% বলতে 20/100। দেখো এটা সরল করে আমরা ওয়াই মানটা পেয়ে যাবো, মানে সময়টা পেয়ে যাবো। x কেটে দাও, এটা 0 0 কাটাও। দেখো এই 2 5 10 এভাবে কাটাকাটি করতে পারবা। তা দেখো তো ওয়াই সমান কত পাবা তোমরা, দেখো এই 5 আর 4 গুণ হবে। তাহলে 5 আর 4 গুণ করলে কত হবে, 5 4 হয়ে যাবে আমাদের কত, 20 হয়ে যাবে আমাদের। ঠিক আছে, 5 4 20 বছর। দেখো 20 বছর, এই যে পেয়ে গেলাম। দেখো বছর 20 বছরে, এই যে আমাদের যে বলেছিল, এই যে আমাদের কী বলেছিল প্রশ্নে, যে কত বছরে সুদের মূল্যে 5 গুণ হবে, কত বছরে, সেটা কিন্তু আমরা অ্যান্সারটা পেলাম 20 বছরে। 20 বছরে 5 গুণ হবে সেই টাকাটা, যদি আসলটা x টাকা হয় সেটা কিন্তু 5 গুণ হবে, ওকে। এই আমাদের অ্যান্সার। এবার চলে যাবো আমরা 4-এর 2 নাম্বার। দেখো 4-এর যে 2 নাম্বার প্রশ্নটা এখানে বলছি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে কিছু পরিমাণ অর্থ 2 বছরে ওই অর্থের এত গুণ হবে, তাই না। দেখো আমাদের কিছু পরিমাণ অর্থ বলেছে, তাহলে এখানে কিন্তু আমাদের আসলটা x টাকা ধরে নিব। আর বার্ষিক চক্রবৃদ্ধি, এখানে কিন্তু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এটা আছে, সুদের হারটা কিন্তু বের করতে বলেছে। তা দেখো আমাদের যে চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো আমাদের এখানে জানতে হবে। দেখো আমাদের যেটা বলেছে এখানে, দেখো এই যে কোনো অর্থ যদি আমরা আসলটা যদি আমরা x টাকা ধরে নিই, তাহলে সেই অর্থটা দেখো, সেই টাকাটা অর্থ মানে x টাকাটা, সেই 2 বছরে ওই অর্থের মানে x টাকার ওই অর্থের এত গুণ হয়ে যাবে। এত গুণ বলতে দেখো, এত গুণ বলতে যেটা সমূল চক্রবৃদ্ধি, এই যে সমূল, যেটাকে আমরা সরল সুদের ক্ষেত্রে সুদ আসল বলতাম, এখানে চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বলবো। সুদ আসলটাকে সমূল চক্রবৃদ্ধিটা হয়ে যাবে এই যে এক্সের এত গুণ, মানে 2.25 গুণিত এক্স, এই যে এত গুণ হয়ে যাবে ওই অর্থের মানে এক্সের এত গুণ। এটাই হবে কি সমূল চক্রবৃদ্ধি, তাই তো। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধির সূত্র আমরা কি জানি, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। p হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর n হচ্ছে সময়। এটাই হচ্ছে এটা,
এই যে আমাদের, চলো এখানে আমরা মানটা বসাই। পি হচ্ছে আসলে আমরা এক্স ধরেছি, 1 প্লাস আর বাই 100। আর সময় দেখো কিন্তু এখানে এই যে সময় এন, এখানে 2 বছর বলেছে, তাহলে এনের জায়গায় আমরা 2 বসিয়ে দেবো। আর 2.25 ইন্টু এক্স, সেখানে এক্স আর এক্স আমরা কেটে দিতে পারবো। আমাদের কিন্তু দেখো এই যে চক্রবৃদ্ধি সুদের হার মানে আর এর মানটা কিন্তু বের করতে বলেছে। তাহলে চলো এখান থেকে আর এর মানটা আমরা বের করবো। দেখো কীভাবে আর এর মানটা পেয়ে যাচ্ছে। তো 1 প্লাস আর বাই 100, এই যে আমাদের স্কোয়ার আছে। আর এটা আমরা কী করবো, দশমিকটা আমরা তুলে দিই। দশমিক তুলে দিলে এটা 100 পেয়ে যাবে। দশমিক উঠিয়ে 1, আর দশমিকের ডান দিকে দুটো সংখ্যা আছে, তো দুটো শূন্য নিবা। 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। এটাকে দেখো 225-এর বর্গমূল তোমরা 15 পাবা, আর 100-এর বর্গমূল 10। এভাবে করে তোমরা স্কোয়ার দিতে পারবা, হোল স্কোয়ার করে দিলাম। এখন আমরা করতে পারবো সূচকের নিয়মে, এই যে পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান হয়ে যায়। তাহলে আমরা এখানে অতএব লিখতে পারবো এই যে 1 প্লাস আর বাই 100 সমান সমান 15/10। এই যে দেখো, তাহলে দেখো এবার আর এর মানটা সহজে আমরা পাবো। 15/10, 1টা প্লাস 1টা এদিকে -1 হয়ে যাবে। আচ্ছা, এখানে আর বাই 100 ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, -10। এই শূন্য এই শূন্য, একটা শূন্য কেটে দিতে পারবা। এখানে আর বাই 10, আর এটা বিয়োগ করে তোমরা 5 পেয়ে যাবা। তা দেখো এখানে এবার আমরা পেয়ে যাচ্ছি আর এর মানটা 10 পাচ্ছে 50%। এই যে আমাদের বলেছিল সুদের হারটা কত, 50%। এটাই আমাদের অ্যান্সার, তাই তো? প্রশ্নে যেটা বলেছিল দেখো, এই যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে, সুদের হারটা কত পেলাম আমরা এখানে লিখতে, সুদের হারটা কিন্তু আমরা 50% পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেছি। চলে যাবো 3 নম্বর প্রশ্নে। x² প্লাস ax প্লাস বি, এই যে দ্বিঘা সমীকরণে দেওয়া আছে, এই সমীকরণে দুটি বীজ 1 ও -1 হলে a ও b এর মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তো এখানে দুটি বীজ বলতে x এর মান, তাই তো? এই যে x এর মানই দেওয়া আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। x এর মান দুটিকে বলা হয় বীজ বলা হয়। তাহলে x এর মান যখন জানা আছে, তাহলে আমাদের দেখো x এর মান একবার 1 বসিয়ে একটা দেখো a b দিয়ে সমীকরণ পাবো, একবার -1 বসিয়ে আরেকটা a b দিয়ে সমীকরণ পাবো। চলো আমরা করি। a ও b এর মানটা আমাদের বের করতে হবে। প্রথমে 1 বসাবো, তো 1 যদি বসাও সমীকরণে, তাহলে দেখো 1 স্কোয়ার a ইন্টু x এর মান 1 প্লাস b ইকুয়াল টু 0। এখানে 1 স্কোয়ার তো 1, এটা a প্লাস b ইকুয়াল টু 0। তাহলে a প্লাস b সমান এটা হয় -1, 1 নাম দিয়ে দাও। তারপরে আমরা দেখো আমরা কি করব, এবার আমরা এই যে x এর জায়গায় -1 বসাবো। তাহলে -1 তার স্কোয়ার প্লাস a ইন্টু এই যে x এর জায়গায় -1 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে তো 1 হয়ে যাবে। আর এখানে দেখো তো এটা প্লাস মাইনাস, এটা -a হয়ে যাবে, এটা প্লাস b ইকুয়াল টু 0। এটা -a প্লাস b সমান এটা -1। আচ্ছা, এটাকে আমরা এর পাশে লিখে দিচ্ছি যে -a প্লাস b সমান -1, এটা আমাদের 2 নং। ওকে, এই সমীকরণটা এখানে লিখলাম। চলো অপনয়ন করি, a ও b এর মানটা বের করে নেব অপনয়ন করে। দেখো আমাদের a কেটে দিলাম, তাহলে এখানে 2b, আর এটা -2, 2 কেটে দাও। তাহলে b এর মানটা দেখো আমরা -1 পেয়ে গেলাম, b এর মানটা। এবার b এর মানটা আমরা 1 নংয়ে বসিয়ে দিই। 1 নংয়ে বসিয়ে দিলে আমরা কি a এর মানটা পেয়ে যাব। তো আমরা 1 থেকে যদি আমরা দেখো a এর জায়গায় বসাই, না b এর জায়গায় বসবি, তাহলে a প্লাস b এর জায়গায় b এর মান -1, এই যে দেখো b এর জায়গায় b এর মানটা বসালাম -1 সমান এদিকে -1 আছে। ওকে, তাহলে a এটা -1 হবে, এদিকে -1। তাহলে a সমান এদিকে -1 আর -1 এদিকে নিয়ে আসলে +1, -1 তো +1 -1 কেটে যাবে। তাহলে a সমান আমরা কিন্তু 0 পেয়ে গেলাম। এই যে দেখো এর মান, তাহলে a এর মান পেলাম 0 আর b এর মান পেলাম -1। এই হচ্ছে আমাদের দুটো অ্যান্সার, a ও b এর মান বের করতে বলেছিল। তাহলে আমরা 3 নম্বর করে ফেললাম। এবার আমরা 4 নম্বর কী বলেছে দেখো, 1/12 ও 1/75 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে। আচ্ছা, মধ্য সমানুপাতি, তা মধ্য সমানুপাতিকে আমরা প্রথমে x ধরে নেব, তাই তো? তা আমরা দেখো এখানে 1/12 আছে, কমা মধ্য সমানুপাতিটাকে আমরা x ধরে নিলাম।
তারপর আছে 1/75। তোমরা লিখবা, যেটা প্রথমে লিখবা ধরি মধ্য সমানুপাতি এক্স, প্রথমে লিখে লিখে তোমরা করবা, আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের কিন্তু লিখে করতে হবে ভালো করে। তো মধ্য সমানুপাতি এক্স ধরে নিলাম, তাহলে মধ্য বলতে যে মধ্যে থাকবে এদের মধ্যে, একে বলা হয় মধ্য সমানুপাতি। তো এইভাবে যদি তিনটি সংখ্যা মধ্য সমানুপাতি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1/12 সমান সমান x 1/75। এটা কিন্তু হবে, ঠিক আছে? এই তিনটি সংখ্যা সমানুপাতিতে থাকলে প্রথম দুটোর অনুপাত সমান সমান দিয়ে দেবা, আবার শেষের দুটো অনুপাত, আর এই যে মধ্যেটা দুবার আসবে। চলো এটা সরল করে আমাদের এখান থেকে এক্সের মানটা বের করে নিতে হবে, তখনই পেয়ে যাবো মধ্য সমানুপাতি। তাহলে এখানে দেখো এটা আমরা যদি এটা অনুপাতকে তো বাই করা যায়, তাহলে 1/12/x সমান সমান, আর এখানে এক্স বাই 1/72। দেখো মেন যে লাইনটা ওটাকে বড় করে দিলাম, তখন বোঝা যাবে এটা একটা ভগ্নাংশ বাই এক্স। একটু ভালো মতন লিখবা, লেখার জন্য কিন্তু অঙ্ক বেশি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এরপরে দেখো সরলটা। আচ্ছা, এখানে ইমপ্লাইটা আমরা এই জায়গায় দিতে হবে, ইমপ্লাইজ বা যেটা দিতে পারো, এই যে মেনটা এটা আছে না, তো এখানে দেবা বা ইমপ্লাইজ। এবার এখান থেকে সরল করব ইমপ্লাইজ, ঠিক আছে? এইভাবে চিহ্নটা ইমপ্লাইজ, তোমরা বা ইউজ করতে পারো, বা আকারে বা এটা চিহ্ন ইউজ করতে পারো, যেটাকে বলা হয় ইমপ্লাইজ বলা হয়। ওকে, তো এখানে দেখো এক্স গুণ করে s², আর এদিকে দেখো এটা বর্জগুণ করবো 1/12 গুণিত 1/72। এই দেখো এটা হয়ে গেল আমাদের। তাহলে এখানে এক্সের মানটা বের করতে চাইলে আমাদের এখানে প্লাস মাইনাস আসবে, যেহেতু স্কোয়ার ছেড়ে দিলে পরে প্লাস মাইনাস দুটো বার চেপে যায়। তাহলে যে 1 1 1 আর যে 12 গুণিত 12 গুণিত 72, আমরা গুণ করছি না, যেহেতু বর্গমূল করব আমরা সংখ্যাগুলোকে ভেঙে দিই, ভেঙে দিলে আমাদের সরলটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। প্লাস মাইনাস √1/, দেখো এখানে। আচ্ছা, একটা জিনিস আমরা একটু ভুল রেখে দিয়েছি, আমি দেখো 75 আছে তো 72 লিখে দিয়েছি, ঠিক আছে? দেখো 75 জায়গায় 72 করে দিয়েছি, তাহলে এখানে একটা আমাদের 75 করতে হবে। যাই হোক, একটা মিস্টেক হয়ে গেছে আমাদের বলতে আমারই মিস্টেক হয়েছে। হ্যাঁ, তো চলো এই যে 72টাকে আমরা 75 লিখে দিই, তো এটা আমাদের হবে 75, তো এই জায়গা হবে আমাদের 75। যাই হোক, তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের পেন মিস্টেক। আচ্ছা, তো দেখো, তো আমরা এখন দেখো এটাকে ভেঙে দেবো, 12কে ভাঙবো আর 75কে ভাঙবো। তো 12কে ভাঙলে আমরা 3 4 12 ভাঙলাম, এই যে 12কে এটা ভাঙলাম, আর 75কে তোমরা ভাঙতে পারবা, দেখো 3 গুণিত 5 গুণিত 5, এভাবে 75কে ভাঙতে পারবা। তাহলে এখানে দেখো আমরা x সমান সমান প্লাস মাইনাস √1/, এটা সাজিয়ে লিখি, দেখো দুটো 3 আছে, দুটো 3। আচ্ছা, 4কেও আমরা, আচ্ছা দুটো 5 আছে, 5 লিখে দিলাম, আর 4টাকে আমরা 2 × 2 করে দিলাম। দেখো এভাবে ভেঙে নিলাম, বর্গমূল করার আমাদের সুবিধা হবে। প্লাস মাইনাস 1-এর বর্গমূল তো 1, দুটো 3-এর জন্য একটা 3, দুটো 5-এর জন্য একটা 5, আর দুটো 2-এর জন্য একটা 2, এভাবে তো বর্গমূল করা যায় উৎপাদকের সাহায্যে। এই যে দেখো, তাহলে x সমান সমান প্লাস মাইনাস তার 1/, এদের গুণ করে নাও, দেখো 3 5 15 15 2 30, এই যে আমরা 30 পেয়ে গেলাম। তাহলে এক্সের মানটা প্লাস মাইনাস 1/30, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের যে মধ্য সমানুপাতি বের করতে বলেছিল, তার মধ্য সমানুপাতিটি হলো এই যে আমাদের প্লাস মাইনাস 1/30। ওকে, এটা হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। এখানে দুটো মান পেলাম, তাই না? আমাদের যেহেতু এখানে অপশান দেওয়া থাকতো, যে কোনো একটা থাকবে দেখবো অপশানে, বেশিরভাগ প্লাসের মানটা থাকে, এই যে 1/30, তখন প্লাসের মানটা ধরে নিয়ে তোমরা অপশানে মেলাতে পারবা। তো এখানে কিন্তু আমরা কিন্তু প্লাস মাইনাস দিয়ে পেলাম অ্যান্সারটা। আচ্ছা, চলো পরের প্রশ্ন আমরা চলে যাবো। এরপরে দেখো আমরা করাবো কত নাম্বারটা, 5-এর প্রশ্নটা। দেখো প্রশ্নটা কী বলছে, আমাদের বলছে এখানে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু BC বাহুর মধ্যবিন্দু, কোণ BAC 40 ডিগ্রি হলে কোণ BOD এর মান বের করতে বলেছে। চলো ছবিটা তৈরি করি, ছবি তৈরি করে আমাদের প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে। জ্যামিতি অঙ্ক, ছবি কিন্তু মাস্ট, ছবি আগে তৈরি করতেই হবে, ছবি না তৈরি করলে প্রশ্ন বুঝতে পারবে না। তো এখানে দেখো আমাদের যে প্রথমে কী বলেছে, ABC ত্রিভুজের পরিকেন্দ্র বলেছে, তাহলে আমরা আগে বৃত্তটা তৈরি করে নিই, তারপর ত্রিভুজটা তৈরি করবো, ছবিটা ভালো হয়। তো যে বৃত্তটা আগে তৈরি করে নিলাম, দেখো এই যে আমাদের বৃত্ত। এবার ত্রিভুজটা তৈরি করে নিই, এই যে আমাদের ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজের নাম ABC, ABC ABC ত্রিভুজ। আর আমাদের কী বলেছে দেখো এখানে,
এখানে পরিকেন্দ্র যেটা আছে পরিকেন্দ্র ও, এখানে আমাদের পরিকেন্দ্র, এটা হচ্ছে আমাদের ও বিন্দু। আর ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যে বিন্দু, যে বিসি বাহু আছে এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। প্রশ্নে যেভাবে বলেছে দেখো সেভাবে কাজ করছি। কোণ বিএসি 40 ডিগ্রি, বিএসি মানে এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। তা কোণ বিওডি, বিওডির মান বের করতে বলেছে, বিওডি দেখো, তাহলে বিও আর ওডি যোগ করতে হবে, বিও যোগ করলাম আর এই যে আমরা ওডি যোগ করলাম, এই যে ওডি, বিওডি মানে এই কোণটার মান আমাদের কিন্তু বের করতে বলেছে। তো দেখো এই কোণের মানটা আমরা বের করবো কীভাবে, তো আমরা কী করবো, এখানে একটা অঙ্কন করি, এই যে ওসি যুক্ত করে নিই, অঙ্কন এটা, এই দেখো ওসি যুক্ত করলাম। এখন দেখো তো এই যে বিসি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণটা হচ্ছে আমাদের বিএসি আর কেন্দ্রস্থ কোণটা হচ্ছে আমাদের বিওসি। তা আমরা জানি যে একই বৃত্তের চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণে দ্বিগুণ হয়ে যাবে, মানে আমরা এখানে কোণ বিওসি মানটা পেয়ে যাবো। দেখো এই যে 2 কোণ বিএসি, এটা যে কেন্দ্রস্থ কোণ, এটা যে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ হবে যখন এই যে একই বৃত্তের চাপের উপর অবস্থান করবে দুজনই। তো দেখো এখানে আমরা 2 ইন্টু এই যে কোণ বিএসির মানটা আমরা 40 ডিগ্রি জানি, এটা গুণ করে যাবে কত, 80 ডিগ্রি। তো এই বিওসি আমরা পেয়ে গেলাম এই যে কোণটা, ঠিক আছে, এই পুরো কোণটা আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এবার দেখো এই দুটো বাহু কিন্তু সমান, তো এই দুটো বাহু যদি সমান হয় তাহলে বিওসি যে ত্রিভুজটা আছে তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান হবে। এবার আমরা কি করব, এই যে দুটো কোণ আছে দেখো, মানে আমরা যেটা লিখব এখানে যে ও বি সমান সমান ওসি, এই দুটো বাহু সমান হবে, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ও বি বৃত্তের ব্যাসার্ধ আর ওসি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ কী হয়, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। দেখো তাহলে এখানে এই দুটো বাহু সমান হলে যেটা বললাম এই দুটো কোণ সমান, মানে এখানে কোণ সমান হবে এটা ও বি সি বলে দিই আমরা, ও বি সি সমান সমান কোণ ও সি বি, কোণ ও সি বি এই দুটো কোণ সমান, ধরো এদেরকে আমি এক্স ধরে নিলাম, তাই তো, তাই এক্স ধরে নিলাম। তাহলে এখন এই যে ত্রিভুজটা আছে বিওসি ত্রিভুজ, ত্রিভুজ বিওসি এর 3টি কোণ, মানে একটা এক্স, এই কোণটা এক্স, তো এই কোণটা এক্স ধরে নিলাম, ঠিক আছে, তো এটা এক্স এক্স প্লাস আর বিওসি কোণটা আমাদের বের করলাম কত, 80 ডিগ্রি, এই যে কোণটা 80 ডিগ্রি, এটা আছে আমাদের 80 ডিগ্রি। তাহলে এক্সের মান মানে এই দুটো কোণের মান আমরা বের করতে পারবো। এই যে ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, তো এটা 2x আর 80 ডিগ্রি এইদিকে বিয়োগ করে নাও, এদিকে চলে যাবে ডান দিকে, তো বিয়োগ করে তোমরা 100 ডিগ্রি পেয়ে যাবা, কাটাকাটি করে এটা 50 ডিগ্রি। দেখো এই কোণটা যেটা পেয়ে গেলাম আমরা, কত পেয়ে গেলাম, 50 ডিগ্রি পেয়ে গেলাম এক্সের মানটা। আচ্ছা, তো এবার দেখো এই কোণটা 50 ডিগ্রি, আমাদের কিন্তু এটা করে বের করতে হবে। আচ্ছা, আমাদের দেখো এখানে এই যে আছে দেখো এই যে ওডিটা, তাহলে এই যে ত্রিভুজটা আছে বিওসি ত্রিভুজ, এই ত্রিভুজটা কিন্তু আমাদের কি সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু সমান, আর সমদ্বিবাহু ত্রিভুজ আর ডি বিন্দুটা কিন্তু কি বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমাদের ওডিটা কি আছে, এটা মধ্যমা আছে, আর সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমাই হয় উচ্চতা, ঠিক আছে, তো এটাই আমাদের উচ্চতা আর মধ্যমা উচ্চতা, এবং এটা লম্ব হয়ে যায়, ঠিক আছে, এটা লম্ব বলতে পারবে এখানে, মানে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমাটা হবে উচ্চতা এবং মধ্যমাটাই হবে আমাদের লম্ব, মানে ওডি লম্ব বিসি হবে, এটা কিন্তু ধর্ম, এটা মনে রাখবা, মানে এখানে আমাদের ওডি লম্ব বিসি আছে, যেহেতু ত্রিভুজটা আমরা পেয়ে গেছি সমদ্বিবাহু ত্রিভুজ বিওসি ত্রিভুজটা। আচ্ছা, তাহলে এখানে যদি এটা ওডি লম্ব বিসি হয় তাহলে এই কোণটা আমাদের কি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা এই যেটা কোণটা আমরা বলবো বিডিও, যে বিডিও কোণটা আমরা কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি পেয়ে গেলাম। তা দেখো এটা আমাদের 90 ডিগ্রি, তাই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ বিওডি, এই ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে, তাই 3 নম্বর কোণটা পেয়ে যাবো না। তাহলে আমরা দেখো ত্রিভুজ বিওডি, আচ্ছা বিওডি এর আমাদের কোণ দরকার কোনটা, আমাদের এটা বের করতে বলেছে বিওডি, কোণ বিওডি, তাহলে কোণ এই যে কোণ বিওডি সমান সমান হয়ে যাবে 180 ডিগ্রি, তাই তো, 180 ডিগ্রি মাইনাস এই যে কত, এটা আছে 90 ডিগ্রি যোগ 50 ডিগ্রি। তোমরা এমনিতেই কোণটা দেখতে পাচ্ছ, এই 90 ডিগ্রি এ 50 ডিগ্রি এ 40 ডিগ্রি হবে, একবারেই তোমরা বলে দেবা 40 ডিগ্রি, তো যেটা নিয়ম অনুযায়ী আমি তোমাদের করাচ্ছি, যেভাবে নিয়ম হয়, এই যে দেখো, তাহলে এটা আমাদের কত, এটা 50 আর এদিকে 90 আর 50, এটা হবে 140 ডিগ্রি, তো এটা বিয়োগ করলে পেয়ে যাবা 40 ডিগ্রি। দেখো কোণ বিওডি কত পেয়ে গেলাম, 40 ডিগ্রি পেয়ে গেলাম না, তাহলে আমাদের এটা অ্যান্সারটা হয়ে গেছে, দেখো এই কোণটা 40 ডিগ্রি, ওকে, তো এই যে আমাদের মানটা 40 ডিগ্রি পেয়ে গেলাম অ্যান্সারটা। চলো 6 নম্বর প্রশ্ন, তাহলে এবিসিডি এখানে বলেছে, দেখো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বলেছে কোণ বিডিসি 30 ডিগ্রি, কোণ এবিসি 100 ডিগ্রি হলে কোণ এসিবি এর মানটা বের করতে বলেছে।
আচ্ছা, তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকার চেষ্টা করব। তারপর বৃত্তস্থ চতুর্ভুজ প্রথমে আমাদের একটা বৃত্তের ছবি তৈরি করে নিতে হবে। তো এই যে দেখো, আমরা বৃত্ত তৈরি করলাম, যার কেন্দ্রবিন্দু কেন্দ্র আমরা ধরে নিলাম, যেহেতু কেন্দ্রের প্রয়োজন পড়বে না এখানে। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ দেখো, আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের নামটা আমরা দিয়ে দেবো আমরা এ বি সি আর ডি। এই আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। তাহলে এই চতুর্ভুজের যে কোণ বলেছে দেখো বিডিসি, বিডিসি, তাহলে বিডি আমাদের যোগ করতে হবে। এই যে দেখো বিডিসি মানে এই কোণটা কত দেওয়া আছে, 3 ডিগ্রি দেওয়া আছে। এবিসি, এবিসি মানে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা আমাদের বলেছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি এই কোণটা। আর এসিবি কোণের মানটা বের করতে হবে। এসিবি, এসিবি মানে আমাদের দেখো এসি যোগ করতে হবে। চলো আমরা এসি যোগ করে নিই। এই দেখো, তো এবার দেখো তো কোণটা, যে কোণটা আমাদের বের করতে বলেছে এসিবি মানে এই কোণটা, এই কোণটা আমাদের বের করতে হবে। দেখো এই কোণটা আমরা পেয়ে যাব। কীভাবে পাবো লক্ষ্য করো, আমাদের কোণ এবিসি জানা আছে, তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম থেকে আমরা কোণ এডিসি পেয়ে যাব। এই যে কোণটা এডিসি, কোণ এডিসি আমরা পেয়ে যাব কী করে, দেখো বৃত্তস্থ কোণগুলো বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে এই দুটো কোণের যোগফল, এই কোণটা আর এই কোণটা যোগফল 180 ডিগ্রি। তাহলে একজন জানা আছে 100 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ করে আমরা এই যে এডিসি কোণটা পাবো। 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ করব, 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বিয়োগ করব। ওকে, যেহেতু আমাদের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। সম্পূরক বলতে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, সেই নিয়মটা আমরা কাজে লাগাচ্ছি। সরি, এখানে বিয়োগটা তো করে দেখাবো, বিয়োগ করে এখানে পেয়ে যাবো 80 ডিগ্রি। তাহলে আমরা দেখো এডিসি কোণটা পেয়ে গেলাম 80 ডিগ্রি। তাহলে এবার আমরা দেখো এই যে আমাদের বিডিসি কোণটা তো জানা আছে 30 ডিগ্রি। আমরা এখান থেকে এডিবি, আমরা এডিবি এই কোণটা আমরা কোণ এডিবি বের করবো। এখন কী করে, এই যে 80 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে এই কোণটা পড়ে থাকবে আমাদের কোণ এডিবি। তাহলে কোণ এডিবি হবে 80 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি। তাহলে যে বিয়োগ করে এটা বিয়োগ করে পেয়ে যাবো 50 ডিগ্রি। তাহলে দেখো এদিকার কোণটা আমরা পেয়ে গেলাম কত, 50 ডিগ্রি এই কোণটা। এবার লক্ষ্য করে এখানে এই কোণটা পেয়ে গেলে আমরা এই কোণটা পাবো, মানে এই কোণটা সমান আছে, একই বৃত্তস্থ কোণ, একই বৃত্তচাপের উপর অবস্থিত আছে। এরা একই বৃত্তচাপ, দেখো তো এখানে এ বি বৃত্তচাপটা আছে, দেখো এ বি বৃত্তচাপের উপর অবস্থিত যে বৃত্তস্থ কোণটা আছে এডিবি, লক্ষ্য করে এখানে এই যে এডিবি এই যে চাপটা আছে, দেখো এই চাপের উপর পড়ছে না এবি, তাহলে যে এবি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ এডিবি বৃত্তস্থ কোণ। আবার এবি বৃত্তচাপের উপর অবস্থিত আছে বৃত্তস্থ কোণটা এসিবি, দেখো এসিবি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণগুলো কী হয়, সমান হয়, মনে রাখবা তোমরা। তাহলে এই যে কোণটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম কত, 50 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণটা হবে আমাদের 50 ডিগ্রি। তাহলে আমাদের যেটা বের করতে বলেছিল মানটা, কোণ এসিবি কত পেয়ে গেলাম আমরা, 50 ডিগ্রি পেয়ে গেলাম না, এই যে এই কোণটা, এই যে কোণ এসিবি পেয়ে গেলাম 50 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্নে। দেখো 7 প্রশ্নটা ভালো প্রশ্ন আছে, আমাদের এখানে প্রশ্নটা পড়া যায় কী বলছে, ত্রিভুজ পিকিউআর এর কিউআর সমান্তরাল এসটি, ঠিক আছে, কিউআর সমান্তরাল আছে এসটি, পিকিউকে এস বিন্দুতে এবং পিআরকে টি বিন্দুতে ছেদ করে, আর পিকিউ বাহুর মান, পিএস বাহুর মান দেওয়া আছে, পিআর দেওয়া আছে, পিটি দেওয়া আছে, কিছু বাহুর মান দেওয়া আছে। তো এখান থেকে এক্সের মানটা বের করতে বলেছে। ভালো প্রশ্ন, দেখো ছবিটা তৈরি করি। তো আমাদের একটা ছবি তৈরি করতে হবে, ত্রিভুজ পিকিউআর, ত্রিভুজ এই আমাদের পি কিউ আর, যে কিউআর বাহু আছে, কিউআর বাহুর সমান্তরাল এসটি, এইভাবে দেখো সমান্তরাল এস টি, কিউআর সমান্তরাল এসটি বলেছে প্রশ্নে, এটা বলে দিয়েছে, মানে এখানে কিউআর সমান্তরাল এসটি বলে দিয়েছে, এটা এস আছে এসটি। তাহলে এইভাবে দেখো সমান্তরাল আছে।
তো এখানে আবার যেটা বলেছে এই যে পি কিউ বাহুকে দেখো এই সমান্তরাল সরলরেখাটা পি কিউ বাহুকে এস বিন্দুতে ছেদ করেছে আর পি আর বাহুকে টি বিন্দুতে ছেদ করেছে, এটাই বলেছে প্রশ্নে। তো আমাদের যে বাহুগুলো দেওয়া আছে এটা তো মানতে দেওয়াই আছে। তো আমরা কি পাবো দেখো, এইভাবে দেখো যদি কোনো ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান্তরাল হয়ে যায় তাহলে আমরা থেলেসের উপপাদ্য থেকে আমরা পাবো, দেখো থেলেসের উপপাদ্য থেকে আমরা পেয়ে যাব এই যে পিএস বাই এই যে এস কিউ, এই যে পিএস বাই এস কিউ সমান সমান হবে পিটি বাই টিআর। এটা হবে কিন্তু মনে রাখবা, এটা হচ্ছে থেলেসের উপপাদ্য থেকে। এরকম কোনো ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান্তরাল হয়ে যায় তাহলে থেলেসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো এটা এই যে পিএস বাই এস কিউ সমান সমান পিটি বাই টিআর। ঠিক আছে, এদের বাহুগুলোর অনুপাতটা যা হবে এই বাহুগুলোর অনুপাতটা কিন্তু তাই হবে, এটা মনে রাখবা। তাই চলো এবার আমরা দেখো এখানে আমরা পিএসের মান, এই যে পিএসের মান তো দেওয়া আছে কিন্তু এস কিউর মান কিন্তু জানা নাই। তা আমরা কী করবো দেখো, এখানে লক্ষ্য করো এই উপরে তো পিএসটা থাক আর নিচে দেখো কী করছি এস কিউ জায়গায় আমরা বসাতে পারবো, এই যে এস কিউ আছে না, আমরা যে পি কিউ থেকে পিএস বাদ দিতে পারবো। তাহলে পি কিউ মাইনাস যদি আমরা পিএস করি, তাই না, এটা তো এস কিউ, এই যে পি কিউ থেকে পিএসটা বাদ দিলে এস কিউ পরে থাকবে, তাহলে এস কিউর জায়গায় আমরা লিখতে পারবো পি কিউ মাইনাস পিএস, সেটা আমরা কিন্তু লিখেছি। আর এখানে পিটির মান তো জানা আছে, দেখো এই যে দেখো পিটির মান দেওয়া আছে কিন্তু টিআরের মানটা কিন্তু দেওয়া নাই। তো টিআরের মানটা লক্ষ্য করে এখানে এই যে টিআর আছে না, এটাও আমরা করতে পারবো। দেখো পিআর থেকে এই যে পিটি বাদ দিয়ে দেবো, সেটাই টিআর। তো টিআরের জায়গায় লিখবো পিআর মাইনাস পিটি, কারণ এদের মানগুলো কিন্তু জানা আছে, পিআর মান জানা আছে, পি কিউর মান জানা আছে। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো প্রশ্ন থেকে। চলো আমরা মানগুলো বসাই। দেখো পিএসের মান লক্ষ্য করো, পিএসের মান দেওয়া আছে 3, পি কিউর মানটাও জানা আছে, দেখো এই যে x+1, তাহলে পি কিউর মান আমরা x+1 বসালাম মাইনাস, আর পিএস মান তো হচ্ছে আমাদের 3, আর পিটির মান দেখো 6 দেওয়া আছে। পিআর মানটা লক্ষ্য করো x+6, এটা x+6, আর পিটির মানে যে 6 বসালাম মাইনাস 6, মান বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে সরল করে আমাদের এক্সের মানটা বের করে নিতে হবে। চলো আমরা সমাধানটা করি। 3 এখানে লক্ষ্য করো এই যে -3 + 1, তাহলে এটা x-2 হয়ে যাবে যোগ বিয়োগ করে, আর এটা 6 রয়ে গেল এখানে দেখো এটা আমরা এখানে দেখো +6 -6 এটা কিন্তু কেটে দিতে পারবা, শুধু কিন্তু x থাকলো। এখানে 3 কে 3 দিয়ে 6 এভাবে কাটাকাটি করতে পারবা, বর্গগুণ করে নাও। দেখো আমরা যদি বর্গগুণ করি, এটা দিয়ে করি আগে, 2 দিয়ে কে গুণ মানে 2x পেয়ে যাবা, -4 হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে, সমান সমান আর x আর 1 গুণ, তাহলে x 2x - x, xটি একদিকে আর -4 ডান দিকে মানে +4 হয়ে যাবে। এটাই হবে আমাদের x, এটা আমাদের হয়ে গেল 4। দেখো x এর মান কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার, x এর মান বের করতে বলেছিল, 4 পেয়ে গেলাম। এরপরে আমরা পরের প্রশ্ন দেখো আমরা করলাম 7 নম্বর, এরপর যাবো 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্নটা, 8 নম্বর প্রশ্নটা এখানে দেওয়া আছে r sin θ সমান সমান 7/2 এবং r cos θ সমান সমান আছে 7√3/2 হলে এখান থেকে এই দুটো সমীকরণ থেকে r এর মান ও থিতার মান এই দুটো মান বের করতে হবে। খুব ভালো প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় দেখা যায়। আচ্ছা, সবই কিন্তু ইম্পর্টেন্ট, সব প্রশ্নগুলো ভালো ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই ভালো, কোনো প্রশ্নই খারাপ নয়, কিন্তু কিছু কিছু প্রশ্ন একটু বেশি ভালো, মানে খুব বারে বারে দেখা যায়, এই জন্য আমি উল্লেখ করে দিচ্ছি, তোমরা এখান থেকে বুঝে নিতে পারবা কোনগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তাই না? এমনিতেই অঙ্কের কোনো সাজেশন বলে কোনো সাজেশন নাই, কোন অঙ্ক দিবে বলা যাবে না, কিন্তু হ্যাঁ তোমাদের প্র্যাকটিসটা করতে হবে ভালো করে। তোমরা যেভাবে আমি অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করো, শিখো, আমার ক্লাসগুলো দেখো, ঠিক আছে? একবারে ছাড়া 2-3 বার করে ক্লাসগুলো দেখো, আরও ভালো বুঝতে পারবা। কারণ অঙ্কের ধর্ম আছে যে একটা অঙ্ক একবার বুঝে নিলা তা বলে যে তোমরা আর বুঝবা না, সেটা কিন্তু এটা ভুল। কারণ অঙ্ককে বারে বারে বুঝতে হবে আর বারে বারে প্র্যাকটিস করতে হবে, তখনই অঙ্কটা একদম তোমাদের পরীক্ষার সময় মনে থাকবে, তখন দেখবা তোমরা কিন্তু ভুলে যাবা না, পরীক্ষায় নামিয়ে দিতে পারবা। এই জন্য বলছি অঙ্ক একদম ভালো করে পড়াশোনা করো, আমার প্রত্যেকটা ক্লাস যদি ভালো করে করো, ঠিক আছে, এবং মনোযোগ সহকারে যদি বুঝো, তা তোমাদের কিন্তু এবছরে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অঙ্কের রেজাল্ট ভালো হতে চলেছে। তোমাদের যে মাধ্যমিক দিবা, মাধ্যমিক 2026, একদম মাস্ট যে অঙ্কের রেজাল্ট তোমরা কিন্তু ভালো করবা, তোমরা অঙ্কেতে 100 পাবা। আমার কাছে যে ক্লাস করছো তোমরা যে মন দিয়ে ক্লাসগুলো করছো, প্রত্যেকটা ক্লাস দেখছো, তোমাদের আমি কমেন্ট পাচ্ছি, তোমরা খুব ভালো ক্যান্ডিডেট আছো আমার,
খুবই ভালো ছাত্রছাত্রী। আমি বুঝতে পারছি, তোমাদের রেসপন্স আমি পাচ্ছি, আমার খুব ভালো লাগে। এভাবে তোমরা ক্লাসগুলো দেখো, ভিডিওগুলোতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। তো দেখবা তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের পাশে প্রদীপ স্যার আছে। তোমাদের এই বছরের মাধ্যমিকের রেজাল্ট করার দায়িত্ব কিন্তু আমার, বিশেষ করে অঙ্কে। ওকে, চলো আমরা দেখি অঙ্কটা কী বলছে। তো এখানে আমাদের যে আছে দুটো সমীকরণ, এখান থেকে দেখো আমরা কি করব, এই দুটো সমীকরণ যদি আমরা ভাগ করে নিই তখন কিন্তু এখানে দেখো কি হচ্ছে। প্রথমটা এখানে আর সাইন থিটা আছে, তো বাই করলাম, ভাগ করা মানে কি দেখো বাম পক্ষ বাই বাম পক্ষটা, মানে আর কস থিটা। এই যে এখানে দেখো এদিকে 7/2 ছিল, আর এটা ছিল আমাদের 7√3/2, এভাবে করতে পারবো। এইভাবে দুটো সমীকরণকে আমরা ভাগ করে নিব। এই যে বাম পক্ষ বাই বাম পক্ষ আর ডান পক্ষ বাই ডান পক্ষ। দেখো এখানে আর আর কেটে দাও। আচ্ছা, সাইন থিটা বাই কস থিটা আমরা জানি এটা ট্যান থিটা, এটা সূত্রগুলো মনে রাখবা। সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে ট্যান থিটা। আর এখানে সরল করা যে হরটা সমান হয়ে গেছে, দেখো হরটা কেটে গেল। এখানে দেখো 7 আর 7, এই যে এটা কিন্তু মিলে আছে, এই যে দেখো 7 মিলে কেটে গেল। তা আমাদের উপরে 1 কিছু নাই, তো 1, আর এখানে √3 আছে, তাহলে 1/√3 পেয়ে গেলাম। ট্যান থিটা, এখন 1/√3 ট্যান কত ডিগ্রির মান এটা আমাদের জানতে হবে, এটা জানবা তোমরা। ট্যান 3 ডিগ্রির মান, ট্যান 3 ডিগ্রির মানটা হয় 1/√3। ট্যান ভ্যানিশ করে দাও, থিতার মানটা তোমরা পেয়ে যাবা 30 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু একটা মান চলে এসেছে, থিতার মান বের করতে বলেছিল, সেটা হয়ে গেছে 30 ডিগ্রি। এবার আর এর মানটা বের করব। এখন আমরা করব কি, এই যে থিতার মানটা যে পেয়ে গেলাম, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই থিতার জায়গায় 30 ডিগ্রি, তখন দেখো আর এর মানটা পেয়ে যাব। তা প্রথম সমীকরণে আমি যদি বসিয়ে দিই, তাহলে আর সাইন থিতার জায়গায় বসিয়ে দেবো 30 ডিগ্রি সমান 7/2। চলো এখান থেকে সরল করব, দেখো আর এর মানটা পাবো। আর গুণিত দেখো সাইন 3 ডিগ্রির মান আমরা জানি 1/2, আর এদিকে 7/2, 2 এটা কেটে দিতে পারবা। তাহলে এখান থেকে আর এর মান তোমরা পেয়ে যাচ্ছ 7 পেয়ে যাচ্ছ। এই তো আমাদের মান, দেখো আর এর মান 7 আর থিতার মান 30 ডিগ্রি। তাহলে আমাদের দেখো আর ও থিতার মান কিন্তু আমরা বের করে নিলাম। চলো 9 নম্বর প্রশ্ন। এখানে যে প্রশ্নটা আছে দেখো, এই tan আলফা ইন্টু tan 2 আলফা সমান 1 হলে cos 2 আলফার মান আমাদের বের করতে বলেছে। তা আমরা তো এখান থেকে আলফার মানটাই বের করে নিতে পারবো। এই যে আলফাগুলো আছে না, এগুলো কোণ আছে সব। তো tan আলফা, এই যে ডট আছে, ডট মানে গুণ বোঝায়, আর tan 2 আলফাকে আমরা লিখে দিলাম 1/cot 2 আলফা। ঠিক আছে, এটা লেখা যায় সমান দেখে 1 আছে, tan 1/cot হয়। আচ্ছা, tan আলফা এখন আমরা বর্গগুণ যদি করি, দেখো এটা গুণ হয়ে যাবে এদিকে, cot 2 আলফা এদিকে চলে আসবে। tan আলফা এখান থেকে আমরা পুরো কোণের সূত্র তৈরি করছি, দেখো। আচ্ছা এটা আমরা আচ্ছা দেখো cot আছে, তো আমরা এটাকে tan লিখে দেবো। tan 90 ডিগ্রি মাইনাস 2 আলফা, দেখো তো পুরো কোণের সূত্র। tan 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরো, তাহলে কী হয় এই সূত্রটা, cot থিতা হয়ে যাবে না, cot 2 আলফা, cot 2 আলফা পেয়ে যাবো আমরা। tan 90 ডিগ্রি মাইনাস 2 আলফা সমান হয়ে যাবে cot 2 আলফা। তা এর মানটাই হচ্ছে cot 2 আলফা। তাহলে cot 2 আলফার জায়গায় কিন্তু এটা আমরা লিখতে পারবো, একদম পুরো কোণের সূত্র ব্যবহার করেছি আমরা। তো এবার দেখো এখানে tan এই যে মিলে গেছে, তা tan ভ্যানিশ করে দাও, তাহলে আলফা সমান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 2 আলফা। তাহলে বা আচ্ছা আলফাগুলো একদিকে নিয়ে আসলে দেখো এদিকে -2 আলফা, এদিকে +2 আলফা হবে, আর এদিকে আলফা ছিল তার যোগ করে পেয়ে যাবে 3 আলফা। 90 ডিগ্রি 3 দিয়ে কাটাকাটি করো, এটা হয়ে যাবে 30 ডিগ্রি। তাহলে আলফার মান কত পেয়ে গেলাম আমরা, 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমাদের এখানে লক্ষ্য করো, এখানে আমাদের কার মানটা বের করতে বলেছিল, cos 2 আলফা। এই যে cos 2 আলফা, আলফা জায়গায় আমরা বসিয়ে দেবো, আলফা জায়গায় বসাবো আমরা 30 ডিগ্রি, আলফার মানটা 30 ডিগ্রি বের করলাম। তাহলে cos, এই যে আমাদের হাতে হবে 30 ডিগ্রি গুণিত 2, এটা হবে 60 ডিগ্রি। আচ্ছা cos 60 ডিগ্রির মান আমাদের জানতে হবে। দেখো cos 60 ডিগ্রির মান জানতে গেলে তোমাদের জানতে হবে sin 30 ডিগ্রির মানটা। sin 30 ডিগ্রির মান যা হয় cos 60 ডিগ্রির মানটা সেটাই হবে। আর আমরা জানি sin 30 ডিগ্রির মানটা হয় 1/2, তাহলে cos 60 ডিগ্রির মানটা হয়ে যাবে 1/2। এই যে দেখো, এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে 1/2। আচ্ছা পেয়ে গেছি মান। এবার চলে যাবো পরের প্রশ্নে, 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন আছে।
আমাদের বলছে এখানে একটি কাঠের বাক্সের মাত্রাগুলির সমষ্টি দেওয়া আছে 10 সেমি। এর মধ্যে সবচেয়ে বড় মাপের যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য, ঠিক আছে। দেখো কাঠের বাক্সের মধ্যে যে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে সেটা কিন্তু হবে কি কর্ণের দৈর্ঘ্য। সেই যে বাক্সটা আছে এখানে বাক্সটা হবে আমাদের আয়ত ঘন হবে, তাই না, যেহেতু মাত্রা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো মাত্রাগুলি যোগফল দেওয়া আছে। তাহলে এখানে বাক্সটা আয়ত ঘন, আর কোনো আয়ত ঘন বস্তুর মধ্যে একটা সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে কখন, কর্ণ বরাবর। তাই সেই দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আর সেই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এটা, এই যে √38 সেমি। তাহলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল মানে আয়ত ঘনের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা দেখো অঙ্কটা, এখানে আমরা প্রথমে যে বাক্সের যে মাত্রাগুলো আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেই মাত্রাগুলো কিন্তু আমরা ধরে নিব। আর এখানে তোমাদের আমি বলে দিই যে এখানে এই যে বাক্সের ভিতরে, তাই না, এই যে এর মধ্যে বলতে বাক্সের মধ্যে, তো মধ্যে যখন বলেছি দণ্ডটা রাখবে, তো বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা উল্লেখ করে দেবো এখানে। কারণ বাইরের দৈর্ঘ্য প্রস্থ একটু আলাদা হবে, যেহেতু বাক্সটা যেহেতু কাঠ দিয়ে তৈরি হয় তার পুরো তো আছে, তাই তো। তাহলে এভাবে আমরা জিনিসটা ধরলাম যে ভিতরের, তাহলে বাক্সের ভিতরের আমরা একটু উল্লেখ করে দিলাম, বাক্সের ভিতরের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য সংক্ষেপে লিখলাম, দৈর্ঘ্যটাকে আমরা ধরলাম, প্রস্থকে আমরা ধরে নিলাম বি ধরে নিলাম, আর উচ্চতাকে ধরে নেব আমরা সি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটু সংক্ষেপে লিখে দিলাম। তো এবার দেখো তো মাত্রাগুলি, এগুলি হচ্ছে মাত্রা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে মাত্রা বলা হয়। এদের সমষ্টি যেটা বলেছে মানে a + b + c, এই যে মাত্রাগুলির সমষ্টি বলেছে 10 সেমি। আচ্ছা এই যে আমাদের দেখো এই যে সবচেয়ে বড় মাপের দণ্ড রাখা যাবে যেটা কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমাদের কর্ণের দৈর্ঘ্য যেটা বাক্সের কর্ণের দৈর্ঘ্য, বাক্সের কর্ণের দৈর্ঘ্য এটা কিন্তু দেওয়া আছে এই যে √38, ঠিক আছে, এত সেমি। তা বাক্সের কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি, এই যে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এই যে আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এই সূত্রগুলো মনে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের এটা, এই যে √38, এখানে বর্গ করে নাও। তো এখানে যদি বর্গ করি তো রুটটা উঠে যাবে, রয়ে যাবে a² + b² + c² সমান এদিকে আমাদের 38। ওইদিকে বর্গ করলে আমরা রুটটা উঠে দিতে পারবো। এখন a² + b² + c² এর সূত্রটা দেখো, এই সূত্রটা তোমার মনে রাখবা, a + b + c তার হোল স্কোয়ার -2 × ab + bc + ca। এই যে দেখো যে a² + b² + c², এটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবা। যেভাবে তোমরা দেখো a² + b² সূত্র জানো, মান নির্ণয়ের সূত্র a + b² -2ab, সেভাবে কিন্তু এটা সূত্রটা তৈরি হয়েছে। সেই সূত্রটা যদি তোমরা ভেঙে তৈরি করো তা দেখবা এভাবে পেয়ে যাবে প্রমাণটা, অসুবিধা নাই। a² + b² + c² সূত্র এই যে এটা। আর দেখো আমাদের এখানে এই যে a + b + c এর মান তো আমাদের জানা আছে 10, এখানে আমরা বসিয়ে দেবো, এটা 10 এর স্কোয়ার, এটা -2, এটা আমরা রেখে দিচ্ছি। এই মানটা তোমরা লক্ষ্য করো, যেটা আমাদের বলেছে না যে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, তো বাক্সের যে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র এই যে 2 দিয়ে এটা আসবে, 2 × এই যে দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ × উচ্চতা প্লাস এই যে উচ্চতা × দৈর্ঘ্য, এটা হচ্ছে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। মানে এর মানটা শুধু আমাদের বের করতে হবে, তখনই অ্যান্সার চলে আসবে। ওকে, তো দেখো এটা হচ্ছে 10 এর স্কোয়ার 100 - 2 ab + bc + ca, এদিকে আমাদের 38, আচ্ছা -2 ab + bc + ca সমান 38 - 100, -2 ab + bc + ca, এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা -62 পেয়ে যাবা। এই 100 বড়, যে বড় তার চিহ্ন বসে, আর যোগ বিয়োগ তাহলে তো বিয়োগের কাজ। আচ্ছা এই যে মাইনাস আমরা কেটে দিলাম, তাহলে লক্ষ্য করে দেখেন কী পেয়ে গেলাম, রেখে গেলে দেখো এই যে 2 × ab + bc + ca,
সমান সমান 62। দেখো যেটা বললাম আমি, এটাই কিন্তু দেখো বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। যেটা আবার বলি আমি, বাক্সের বা আয়তগণের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ওকে, বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, যার মান পেয়ে গেলাম 62। এই যে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমাদের 62। এর পরের প্রশ্ন দেখো, আমরা করলাম 10 নম্বর প্রশ্ন, এবার করাবো 11 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, 10 নম্বর তো হয়ে গেছে, এবার 11 নম্বর। তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্নটা বলছে 6 সেমি ব্যাসের একটি নিরেট রৌপ্য, মানে রৌপ্য বলেছে, দেখো যে রৌপ্যগুলো থাকে না, রৌপ্য চাঁদি, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি রূপা চাঁদি বলি, সেটাকে বলা হয় রৌপ্য। তো আমাদের দেখো এই যে 6 সেমি ব্যাসের একটি নিরেট বলতে কি ধাতু দিয়ে ভর্তি, ফাঁপা হবে না, নিরেট রৌপ্য গোলককে, এটা গোলক বস্তু আছে প্রথমে রৌপ্যটা, তো সেই গোলককে গলিয়ে 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার রৌপ্য পাত তৈরি করবে। বৃত্তাকার পাত তৈরি করা হলো, পাতটি কত পুরু হবে সেটা আমাদের বের করতে বলেছে। খুব ভালো প্রশ্ন এটাও। তা প্রথমে তো আমাদের রৌপ্যটা ছিল গোলকের, এই ছিল আমাদের গোলক ছিল, যার ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ হবে কত, 3 হয়ে যাবে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। এবার সেই পাতটাকে গলিয়ে কী তৈরি করবে, বৃত্তাকার রৌপ্য পাত। তার বৃত্তাকার পাতটা এইভাবে তৈরি হবে, দেখো ওটা একটু আকৃতিটা হবে চঙাকৃতি হবে, চঙের আকৃতির মতন দেখাবে জিনিসটা, মানে এরকম যে ছবিটা তৈরি করি আমি, এই ছবিটা আমি এইভাবে তৈরি করে দিই তোমাদের। দেখো এই আমাদের একটা বৃত্তাকার বলেছে না, এরকম বৃত্তাকার, যাই হোক মোটাটা বেশি হয়ে গেছে। তো এই যে দেখো এইভাবে, এই যে গোলক এই যে আছে গোলকটা, এই যে রৌপ্য যে গোলকটা আছে, সেই রূপোর গোলকটাকে গলিয়ে একটা বৃত্তাকার পাত, রৌপ্য পাত তৈরি করবে এইভাবে। তা এটা কিন্তু যে তৈরি হবে, এই যে গোলকটাকে গলিয়ে তৈরি করবে, সেটা কিন্তু চঙাকৃতি তৈরি হবে, মানে যার উচ্চতা, মানে পুরোটা বের করতে বলেছে না, মোটা কতটা, এটা মোটা, এটা আমাদের হাইট উচ্চতা, এইচের মানটা এখানে বের করতে হবে। তাহলে এখানে এর কিন্তু ব্যাসার্ধ, এই যে পাতের বৃত্তাকার পাতটা আছে না, এই ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে 6 সেমি, এই যে এর মানটা বলেছে 6 সেমি। ওকে, তাহলে লক্ষ্য করে এখানে আমাদের এই যে গোলকটা, যে ধাতুটা ছিল প্রথমে রূপটা, একে গলিয়ে তো এটা তৈরি করা হয়েছে, তাহলে এর আয়তনটা আর এর আয়তনটা কি একই হবে, আয়তনটা মানে এটাকে গলিয়ে এটা তৈরি করেছে। তো আমাদের এর আয়তনটা দেখো, গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব। তাহলে আর কিউব বলতে এখানে দেখো, এখানে ব্যাসটা 6 বলেছিল, ব্যাসার্ধ 3, তাহলে ব্যাসার্ধ বলতে দেখো 3 কিউব, এই যে এটা গোলকের আয়তন, যে গোলক যে রৌপ্যটা ছিল তার আয়তন, এটা সমান সমান হবে এই যে আমাদের বৃত্তাকার যে পাত, যে রৌপ্য পাতটা, যেটা চঙাকৃতি তৈরি হবে, একদম চঙাকৃতির একটা ধরনের হবে, মোটা ধরনের ছবিটা। তো চঙের এখানে আয়তনের সূত্রটা কিন্তু ব্যবহার হবে, এই জন্য জানতে হবে যে এই যে পাটটা তৈরি হয়েছে বৃত্তাকার পাটটা, এটা চঙাকৃতি, আর চঙাকৃতি জানবা তারপরে তুমি সূত্র লিখতে পারবা। তো চঙের যে আয়তনের সূত্র পাই আর স্কোয়ার, এইচ পাই আর বলতে এখানে দেখো আমাদের এই যে ব্যাসার্ধ যেটা আমাদের 6 দেওয়া আছে, পাই আর স্কোয়ার মানে 6 স্কোয়ার, আর এইচ এখানে আমরা যে পুরোটা ধরে নেবো এইচ, এই যে ধরি, এখানে যদি বলে দিই তোমাদের, ধরি পাটটি পুরু, পাটটি যে পুরু বলেছে না, আমাদের পুরু বলেছে, যেটা আমাদের উচ্চতা, এই যে আচ্ছা এটাকে তো আমরা উচ্চতা এই ধরলাম, এই যে ধরি পাটটি পুরু, যেটা আছে উচ্চতাটা, সেটা হচ্ছে আমাদের এইচ, এটা আমরা যে উচ্চতা বসিয়ে দিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের শর্ত, এটা গোলকের আয়তন আর সেই বৃত্তাকার পাতের যেটা আয়তনটা, এটা চঙাকৃতির আয়তনটা। তো এখান থেকে সরল করে এই যে এইচের মানটা পেয়ে যাবো, তাহলে পাটতে কতটা পুরু ছিল সেটা আমাদের বেরিয়ে আসবে। সরল করো, পায়ে কেটে দাও, তাহলে এখানে 4/3 ইন্টু 3 কিউব বলতে এখানে 3টা হবে 3 বার, 6 স্কোয়ার 6টা হবে 2 বার, এইচ একটা 3 কেটে দাও, 3 2 6, 3 2 6, আচ্ছা এখানে 2 2 4, আর এই 2 2 কেটে গেল, তাহলে এইদিকে কিন্তু আমাদের কিছু নাই, তো এদিকে 1 দিয়ে দাও, আর এখানে কিন্তু আমাদের এইচ আছে, তা দেখো এইচের মানটা কত পেয়ে গেলাম, এইচের মানটা 1 পেয়ে গেলাম,
তাহলে এইচটাই আমরা ধরেছিলাম পাত্রীর পুরু কতটা, তো দেখো পাত্রীর পুরু কিন্তু পেয়ে গেলাম আমরা কত 1 মানে 1 সেমি পেয়ে গেলাম, 1 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো চলে আসলাম এই যে আজকের শেষ প্রশ্ন, এই যে আমাদের 12 নম্বর প্রশ্ন। তো বড় প্রশ্নগুলো তোমাদের যেটা বলবো, বড় প্রশ্নগুলো আমি করাচ্ছি না, আমি প্রথমে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করাচ্ছি, এমসিকিউ এসিকিউ। তো বড় প্রশ্নগুলো তোমাদের পরবর্তীতে আমি নিয়ে আসবো, কিন্তু তোমরা এখন চিন্তা করো না, কারণ বড় প্রশ্নগুলো সব কিন্তু বইয়েরই অঙ্ক, ম্যাক্সিমাম যত অঙ্ক আছে সব বইয়ের অঙ্ক। আর বইয়ের অঙ্ক যেগুলো তোমাদের যে বই থেকে যে অঙ্কগুলো আছে দশম শ্রেণী গণিত, সেখান থেকে কিন্তু অঙ্ক ক্লাস আমি দিচ্ছি। যারা দেখছো অনেকে দেখছো না, যারা জানো না, হ্যাঁ টেক্সট বুক থেকে আমার ক্লাস যাচ্ছে, তোমরা সেই ক্লাসগুলো দেখো, সেই ক্লাসগুলো দেখলে পরে এই যে বড় অঙ্কের সমাধানগুলো কিন্তু তোমরা করতে পারবা। আমার যে ক্লাসগুলো চলছে তোমরা দেখবা যে আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে ক্লাস 10 ম্যাথ বলে, সেখানে তোমরা যাও, ভিজিট করো, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখো, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেওয়া হচ্ছে, সেখান থেকে সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে। চল আমরা দেখে নিই আজকের ক্লাসের শেষ প্রশ্নটা কী বলছে। শেষের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন আছে, আনকমন প্রশ্ন। চল দেখো আমাদের এখানে দেওয়া আছে, দেখো এটা সামেশন i থেকে 1 থেকে n অবধি, ঠিক আছে, এই যে n অবধি যাবে 1 2 3 4 করে n অবধি, xi - 7 সমান 12 দেওয়া আছে। আবার সামেশন i থেকে 1 থেকে n অবধি xi + 3 এর মানটা 72 দেওয়া আছে। এই দুটো সমীকরণ থেকে আমাদের n এর মানটা বের করতে হবে। দেখো আমি দেখাচ্ছি কীভাবে তুমি n এর মানটা বের করবা। তাহলে লক্ষ্য করো এখানে আমরা করবো কি, প্রথমে দেখো প্রথম সমীকরণটার থেকে আমি কী করতে পারবো, আমাদের এখানে দেওয়া আছে সামেশন i 1 থেকে n অবধি xi - 7 সমান কত আছে 12 দেওয়া আছে। এটাকে যদি আমার সরল করে দেখো কীভাবে সরলটা করতে পারবো, এর সরলটা এভাবে হবে, একে যদি আমরা দিয়ে দিই সামেশন বলতে যোগ যায় এটাকে, এই যে 1 n অবধি এটা xi, আর এটা দেখো এটা যদি আমরা লিখি মাইনাস সামেশন i 1 n, এটা হচ্ছে এই যে 7 সমান 12। দেখো এটা তো আমরা এটা রেখে দিলাম, এর কোনো কিছু করছি না আমরা, i 1 থেকে n xi এটা বসিয়ে দিলাম। একে দেখো সরল করতে পারবো, এই যে 7টা আছে না, মানে 1 থেকে এই যে i সমান 1 থেকে n, মানে 7টা কটা 7-এর যোগফল আছে, এটা মানে nটি 7-এর যোগফল, তাই না, nটি 7-এর যোগফল আমরা কত পাবো 7n পেয়ে যাবো, এটা পেয়ে যাবো কিন্তু আমরা 7n পেয়ে যাবো। ওকে, এই মনে রাখবো 1 থেকে n বলতে এই যে nটি 7-এর যোগফল 7n হয়ে যাবে। দুটি 7-এর যোগফল কত হয়, দুটির সাথে যোগফল 14, 7 আর 7 মানে দুটি বলতে 2 দিয়ে গুণ 7 দিয়ে 14, এরকম nটি 7-এর যোগফল কত হবে 7 আর n এ গুণ হবে 7n, এই যে আমাদের সমান 12। আচ্ছা এইভাবে আমরা রেখে দেবো, এটা 1 নং না। তারপরে যে আছে পরেরটা যেটা আছে ওটা আমরা টুকে নেবো। আমাদের আছে এই যে দেখো এটা এবং দেখুন, এবং আমাদের আছে সামেশন i 1 থেকে যে n, এটা যদি আমরা ভেঙে দিই একবারে, দেখো এটা আমার এর সঙ্গে গুণ হলে আমাদের দেখো এটা xi প্লাস, আবার এটা সামেশনটা যে এর সঙ্গে আসবে, ঠিক আছে, এর সঙ্গে আসা মানে এই যে 3 কটা 3-এর যোগফল, এই যে nটি 1 থেকে n, nটি 3-এর যোগফল, আর nটি 3-এর যোগফল হয়ে যাবে কত 3n। দেখো আমরা একবারে করে দিলাম এটা এই নিয়মে, এটা বুঝতে পারলে এটা বুঝতে পারবা। তাই এটা হবে আমাদের দেখো 3n হয়ে যাবে, সামেশনটা তখন ভেঙে নেবো, বন্ধনী উঠিয়ে দেবো। তাহলে এটা সমান কত আছে 72 আছে, এই যে একে আমরা নাম দিয়ে দেবো 2 নং নাম দিয়ে দেবো। এবার আমরা করবো কি, আমরা এবার এই যে বিয়োগ করব, আমরা 2 থেকে 1 বিয়োগ করি, 2 বিয়োগ 1 করবো আমরা। বিয়োগ করে দেখো তো এটা কিন্তু সমান আছে, তাহলে এটা কিন্তু এটা কেটে যাবে, আমাদের কেটে গেল, থেকে গেল এটা, তাহলে এটা থেকে এই যে 3n থেকে আমরা বিয়োগ করছি এটা -7, আর ডান দিকে 72 থেকে বিয়োগ হবে কত 12, এই যে আমাদের দেখো বিয়োগ করুন বা 3n, এটা প্লাস হবে মাইনাস প্লাস 7n, আর এটা বিয়োগ করবা, এটা পেয়ে যাবে তোমরা বিয়োগ করে 60, এখানে দেখো এটা আমাদের হয়ে যাবে 10n, এদিকে হয়ে গেল আমাদের 60, এই যে 10 6 60, n এর মানটা আমরা দেখো কত পেয়ে গেলাম, n এর মানটা আমরা 6 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এই n এর মান বের করতে বলেছিলাম, এই n এর মানটা 6 পেলাম। দেখো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, অঙ্কগুলো করে দিয়েছি ভালো করে। আচ্ছা বাড়ির পাশে একটু কাজ হচ্ছে বলে আওয়াজ হতে পারে, ব্যাকগ্রাউন্ড আওয়াজ তোমরা গেছে,
আমাদের পরিবার যেহেতু একটা যৌথ পরিবার, তো আমরা এই যে একই বাড়িতে আমরা অনেকগুলো ভাই থাকি, তো একটু আওয়াজ হতে পারে, ব্যাকগ্রাউন্ড আওয়াজ যেতে পারে। তো যাই হোক, আওয়াজগুলো আমি কন্ট্রোল করার চেষ্টা করব। তো অসুবিধা নাই, পরবর্তীতে কাজগুলো আমি এমন জায়গায় করব যে আশা করি যেন আওয়াজ না হয়। যেহেতু আওয়াজগুলো চলে আসছে, তো যাই হোক, তোমরা ম্যানেজ করে নিবা। তো আমাদের আজকে ক্লাসে সমাধানগুলো করা হয়ে গেছে। তো পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।